বাদ দেন। যাই হোক, আমরা কাজ শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে যেগুলো করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব আর কি। সো লারাভেলের ব্লেড সিনটেক্স নিয়ে কথা বলতে নিয়েছিলাম এবং ক্রুড নিয়ে কাজ হচ্ছিল। তো ক্রুড কমপ্লিট, ক্রুড প্লাস ব্লেড দুইটা জিনিস আমরা আবার আজকে নতুন করে শুরু করব, ঠিক আছে? কালকে একটু আমাদের মাইগ্রেশন ফাইল নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে এখানে নিয়ে। সো এটা ভালো হয়েছে, সমস্যা নাই। তো আজকে আবার একদম প্রথম থেকে শুরু করব আর কি। তো এটা হতে পারে, আবার হচ্ছে আমি পরে এটা নিয়ে অ্যানালাইসিস করি নাই, বুঝছেন? এগুলো তো মানে এক্সপেরিমেন্ট চালাইতে হয়, একটা মডেল তৈরি করে আমি আর দেখি নাই, পরে ইগনোর করেন এই কারণ। তবে আমার যেটা মনে হয় নাই না। তখন হচ্ছে না। আচ্ছা, এটা হতে পারে লারাভেল এইটের আপডেট হতে পারে। হ্যাঁ, ওটা তো হয় না এরকম। ভার্সন চেঞ্জ করে এক সময় এক টাকার যা মন চায় তাই করে, করুক আর কি, আমাদের কি। আচ্ছা, তো অ্যাপাচি মাইস্কুয়েলটা রান করে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের আসলে হুট করে ডেটাবেজে যাওয়াটা ঠিক হয়নি, গতকালকে একটা প্রসেস আছে সব কিছু, ঠিক আছে? এই যে সজীব আসতেছে না এখন, ওরা তো ভয় পেয়ে যাবে যে হ্যাঁ এত কিছু আমি তো নিতে পারবো না। হুম। এক সমস্যা, ওরা হয়তো গ্রামে গেছে, তো নেটওয়ার্কের সমস্যাটা মনে হয় থাকতে পারে আর কি। সো এনিওয়ে, কে আসছে এবার? আসিফ ইকরাম খান আসছে। ওকে। আচ্ছা, আমি অ্যাপাচি মাইস্কুয়েলটা রান করে নিয়েছি। সো আস্তে আস্তে যাই ভিতরে। আমরা দুইভাবে কাজ করব, একটা হচ্ছে রিসোর্স কন্ট্রোলার ইউজ করেও কাজটা করব, নর্মালিও করব, ঠিক আছে? দুইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো রিসোর্সটা হয়তো আজকে করব না, রিসোর্সটা আপনাদের নেক্সট দিন দেখাবো। আজকে আমরা নর্মালি একটা ক্রুড করে দেখানোর চেষ্টা করব আর কি, ঠিক আছে? তো ধরেন আজকে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব। তো লাস্ট ক্লাসে আমাদের একটু টুকটাক মাইগ্রেশন ফাইল তৈরি করার সময় একটু টুকটাক ইস্যু হয়েছিল আর কি, তো ওগুলো আর আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন না হয় আর কি। সো যেহেতু কালকে ফার্স্ট ক্লাস ছিল, তো ফার্স্ট ক্লাসে আমাকে এত বড় একটা ইনিশিয়েটিভ নেওয়াটা ঠিক হয় নাই। এনিওয়ে, তো আমরা লারাবেলে কাজ করতেছি। সো আমরা লারাবেল দিয়ে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করব। সো লারাবেলের যে সিনট্যাক্সগুলো আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, তার ভিতরে প্রথম হচ্ছে যে রিকোয়েস্টের লাইফ সাইকেল। তো যখন লারাবেলের একটা প্রজেক্ট রান করানো হয়, হুম, যখন আমরা লারাবেলের একটা প্রজেক্ট রান করি, তো রান করার সময় আমরা জানি যে এভরিথিং শুড স্টার্ট ফ্রম পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট এসটিএমএল, এখান ইন্ডেক্স ডট পিএসপি এখান থেকে শুরু হয়, এখান থেকে রাউটে পাঠিয়ে দেওয়া হয়। তো এই রাউটের ভিতরেই আমরা এখানে হচ্ছে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা করে রাউট লিখে থাকি এখানে। জি। এইটা মানে আমি এভাবে লিখছি, এভাবে হয়ে গেছে। আমি এটা কারো কাছে শিখি নাই। 6 এ 7 এরকম আছে, 6 7 এরকম লেখা যায়, এইটা আপনি কোথাও পাবেন না। Six- এই 7 এ থাকতে পারে। আমি এভাবে একটা রাশিয়ান একজন ডেভেলপার কাছে এভাবে দেখছিলাম আর কি, ঠিক আছে? তো রেনাতো নামের এক ভদ্রলোক আছে, ওর কাছ থেকে আমি কিছু জিনিস শিখছি। তো ওর কাছ থেকে আমি এভাবে শিখছিলাম, বাট সেটা ছিল লারাবেল 5.6, ঠিক আছে? হ্যাঁ, ও তখন আমি ওর কাছ থেকে শিখছিলাম, এইটা আমি ওর কাছ থেকে শিখছিলাম। তা আমি এভাবে এই অ্যারে দিয়ে লিখতাম, ওর রেনাতো ওর কাছ থেকে শিখছিলাম, বাট পরবর্তীতে লারাবেল এইটা এসে এভাবে লেখা যায় না। ওই লেখাটা এই লেখাটা একটু পার্থক্য আছে, এইটা লারাবেল এইটা আপনি এভাবে, আমি থাকতে পারে আমি কোথাও দেখিনি আর কি। সো লারাবেল 8 ওরা এইভাবে লিখতে বলে আর কি।
এখন এভাবে না লিখে এভাবে লিখলে কিন্তু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। তো সেগুলো আর কি আমরা দেখব পরবর্তী, সমস্যা নাই। ঠিক আছে, আগে মানে আস্তে আস্তে অনেক কিছুই, অনেক মোটামুটি অ্যাডভান্স প্রজেক্ট আর কি। ঠিক আছে, একেবারে বেসিকের উপর যাবো এরকম না। আপনার বিআইটিএমে দেখছেন ওগুলো আছে, তার অনেক অ্যাডভান্স অনেক কিছু এখানে থাকবে। বাট আমাকে সবাইকে নিয়ে আগাইতে দেন আর কি। ঠিক আছে, আমি একদম বেসিক থেকে শুরু করছি, বাট আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক দূরে যাব। তো আপনারা শুধু একটু খেয়াল রাখবেন, যারা মনে করেন নিউ কামার আছে ওদেরকে একটু কোঅপারেট করবেন, যে না এই পোলাপানগুলো যেন একটা মানে সবাই যেন আমরা একসাথে থাকতে পারি। এটাই, আমি অনেক কিছু জানলাম পারি আর কেউ কিছু পারে না, তাহলে কিন্তু লাভ নাই। আমাকে চেষ্টা করতে হবে যে না, আমরা সবাই যেন 10টা ছেলেই যেন আল্লাহর রহমতে টুকটাক একটা শেপে থাকতে পারি। আর একটা ব্যাপার সেটা খেয়াল রাখেন যে মানে আপনি অনেক কিছু পারেন, মানে ফাহিমও পারে, আবার মনে করেন যে জাহিদও পারে, তাহলে সমস্যা না, দুজনের শেয়ার সমান সমস্যা। তো এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমাদের ভিতরে থাকে, যে আমিও পারি তুমিও পারো, তাহলে তোমার আমার মধ্যে পার্থক্য কি? এই জন্য একজন একজন বলতে চায় না, বাট এটা কিন্তু টোটালি একটা অ্যাবসলিউটলি ননসেন্স একটা থিঙ্কিং, টোটালি ননসেন্স একটা থিঙ্কিং। সো এখান থেকে বেরোয় আসতে হবে, এখান থেকে বেরোয় আসতে হবে। শোনেন, আল্লাহ তাআলা মানুষ যখন বানাইছে, এটা এমনভাবে বানাইছে দুইটা মানুষ কখনোই এক হবে না, কখনোই না। যমজ বাচ্চা একসাথে হইতেছে, এরপর ওদের মধ্যে পার্থক্য আছে। সো ফাহিম শত চেষ্টা করলেও জাহিদ হতে পারবে না, জাহিদ শত চেষ্টা করলেও ফাহিম হতে পারবে না, ফাহিম ফাহিমি, জাহিদ জাহিদি, হাবিব হাবিবি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য ওখান থেকে যে না, ঠিক আছে, এই জন্য হেল্প করতে হবে আরেকজনকে। আপনার কাজ আরেকজন নিতে পারবে না। সো এটা হচ্ছে ব্যাপার আর কি, যে না ঠিক আছে আমি সব জানি, আরেকজন জানলে ঝামেলা। এটাই কিন্তু একটা ননসেন্স থিঙ্কিং, সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে মানুষকে জানাইতে হবে যে না ব্যাপারটা আসলে এরকম। ঠিক আছে, এবং আপনি যত জানাবেন মনে রাখেন আপনার তত ভান্ডার বাড়বে, কমবে না। আচ্ছা, এগুলো বলার উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা সবাই যেন একসাথে আল্লাহর রহমতে একটা ভালো জায়গায় যেতে পারি। এখন এখন আমরা এই লারাভেলের প্রজেক্টটা রান করলাম, টেস্ট প্রজেক্ট রান করলাম। তো আমরা জানি পাবলিকে হিট করলে আমাদের প্রজেক্টটা রান হয়। এখন আমাদের আজকে টার্গেট হচ্ছে যে পাবলিকের পরে আমরা যখন এখানে অল ক্যাটাগরি লিখে হিট করব, তখন এখানে একটা একটা পেজ আসবে। পাবলিকের পরে যখন অল ক্যাটাগরি লিখে হিট করব, তখন এখানে একটা পেজ আসবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে এই অল ক্যাটাগরি এই লেখাটা আমরা এই web.php, সো এভরিথিং শুড স্টার্ট ফ্রম web.php, এখান থেকে শুরু করতে হবে। তাহলে এখানে এসে আমরা একটা রাউট লিখবো, অল ক্যাটাগরি। সো একটা রাউট লিখতেছি, অল ক্যাটাগরি। তো এটাকে বললাম ক্যাটাগরি কন্ট্রোলার, ফাংশনের নাম দিলাম ইন্ডেক্স। ওকে, তো আমরা একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করি। আমরা জানি কিভাবে কন্ট্রোলার ক্লাস তৈরি করতে হয়। PHP artisan make controller category controller। ওকে, সো দেখি কি হয়। এক মিনিট। তো অল ক্যাটাগরি লিখলে এখানে একটা ভিউ আসবে, সেটা আমি চাচ্ছিলাম। সো আমরা একটা এভাবে রাউট তৈরি করলাম তার জন্য, অল ক্যাটাগরি। এখানে রাউটের নেমটাও হবে অল ক্যাটাগরি, এবং এখানে ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে। এভাবে আমরা লিখে দিলাম। তো এখন আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস তৈরি করলাম এখানে, PHP artisan make controller category controller। ওকে ফাইন। এবার এই কন্ট্রোলারের ভিতরে এই ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করতে হবে। অ্যাপ http কন্ট্রোলার, এর ভিতরে ক্যাটাগরি কন্ট্রোলারে যাচ্ছি, এখানে একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ঠিক আছে, এবার এখানে এসে আমরা লিখব রিটার্ন ভিউ। আমরা একটা ভিউ রিটার্ন করব, বলে দিচ্ছি ক্যাটাগরি ডট ম্যানেজ। ঠিক আছে, সো ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাসে এসে আমরা একটা ইন্ডেক্স ফাংশন নিলাম, সেখানে বলে দিলাম ক্যাটাগরি ডট ম্যানেজ। এখন অ্যাকর্ডিং টু দিস থিং, সবার শেষেটা হচ্ছে ফাইল, আগেরগুলো হচ্ছে ফোল্ডার। তো আর এই ভিউ ফাংশনটা আমাদেরকে নিয়ে আসে হচ্ছে রিসোর্সের ভিতরে, এই ভিউসের ভিতরে এখানে নিয়ে আসে।
তাহলে ভিউসের ভিতরে ক্যাটাগরি নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে প্রথমে। সো ভিউসের ভিতরে এভরিথিং, এই ভিউ ফাংশনটা আমাদেরকে রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে নিয়ে আসে। সো এভরিথিং শুড স্টার্ট ফ্রম ভিউস ফোল্ডার। অ্যান্ড যেহেতু ক্যাটাগরি ডট ম্যানেজ আছে, সো ক্যাটাগরি নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে প্রথমে। আমরা ভিউসের ভিতরে একটা ফোল্ডার তৈরি করতেছি ক্যাটাগরি নামে, এবং এর ভিতরে একটা ফাইল তৈরি করতেছি manage.blade.php। সো আমরা .blade.php এক্সটেনশন নিচ্ছি, .blade.php এক্সটেনশন নিচ্ছি। এখানে আমরা এর ফলে কিছু অ্যাডিশনাল অ্যাডভান্টেজ পাবো। ওকে, সো এবার এখানে এসে আমরা প্রথমে ধরেন একটা h1 ট্যাগ নিচ্ছি। এখানে বললাম যে দিস ইজ এ ক্যাটাগরি, দিস ইজ এ ক্যাটাগরি মডিউল। ওকে, এটা বলে দিলাম। এরপর ধরেন এখানে একটা hr ট্যাগ দিয়ে দিলাম। এরপর এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি href। এখানে বললাম ধরেন অল ক্যাটাগরি, আর এখানে ধরেন বললাম হচ্ছে and this is here for add category। ওকে, add category, ঠিক আছে। এবং এখানে আমরা আরেকটা hr ট্যাগ দিলাম। এখানে আমরা একটা টেবিল নিচ্ছি th serial number, category name, category description, ধরেন বললাম এখানে ক্যাটাগরি ইমেজ, ছবিও নিব ধরেন। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডিসক্রিপশন, ক্যাটাগরি ইমেজটা পরে নেই। এই দুইটা ফিল্ডে রাখলাম, ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডিসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা আমরা পরবর্তীতে করব, এখন না। এরপরে এখানে এসে আমরা আরেকটা রো নিচ্ছি tr td 1 1 1, এভাবে করলাম। টেবিলের একটা বর্ডার দিয়ে দিচ্ছি, টেবিলের একটা ওয়াইড দিয়ে দিচ্ছি 900। ওকে, সো এই হচ্ছে আমাদের টেবিলের যে ব্যাপারটা, আমরা এইভাবে। তাহলে এই অল ক্যাটাগরি যখন এই পাবলিক পর্যন্ত হচ্ছে আমাদের বেস পাথের পরে যখন অল ক্যাটাগরি থাকবে, তার জন্য আমরা রাউট লিখে দিলাম প্রথমে এই যে অল ক্যাটাগরি, এই যে স্ল্যাশ মানে হচ্ছে কি আমার যে পাবলিক পর্যন্ত যে পাথ, এটা হচ্ছে আমার যে স্ল্যাশ, এরপরে থাকতেছে অল ক্যাটাগরি, এই যে অল ক্যাটাগরি। তো এইটার জন্য আমাদের এখানে এই ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন কাজ করবে, এবং এটার এই অ্যাজ এর ভিতরে আমরা অল ক্যাটাগরি লিখে দিয়েছি। ওকে, তো এখন ইউআরএল এ অল ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন কাজ করবে। ক্যাটাগরি কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন এসে একটা ভিউ রিটার্ন করছে ক্যাটাগরি ডট ম্যানেজ, এই রিসোর্সেস ভিউসের ভিতরে ক্যাটাগরি ডট ম্যানেজে এসে এখানে আমরা এরকম একটা ব্যাপার রিটার্ন করছি। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এরকম একটা ব্যাপার চলে আসছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আরেকটা পেজ আসবে, সেখানে একটা ফর্ম আসবে, এখানে তো একটা টেবিল আসছে। সো আমরা চাচ্ছি যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে। সো সেখানে এখানে অল ক্যাটাগরি, তো এখানে লেখা থাকবে অ্যাড ক্যাটাগরি, এরকম চাচ্ছি। আমি চাচ্ছি এবার অ্যাড ক্যাটাগরিতে হিট করলে এখানে ওই একই রকম একটা ব্যাপার আসবে, জাস্ট এখানে শুধুমাত্র টেবিলটা না হয়ে এখানে একটা ফর্ম আসবে। হ্যাঁ, এক্সকিউজ মি। তো অল ক্যাটাগরিতে ক্লিক করলে মানে পাবলিকের পরে যখন অল ক্যাটাগরি থাকবে, তখন এখানে যেরকম ব্যাপারটা আসছে। সো অলের পরিবর্তে এখানে যখন আমি অ্যাড ক্যাটাগরি লিখে হিট করব, তখনও সেম একই ব্যাপার আসবে, শুধুমাত্র এখানে এই এতটুকুন সেম থাকবে, এই জায়গাটা একটা টেবিল না, সেখানে একটা ফর্ম আসবে। তো সেটা কিভাবে করব? ভেরি সিম্পল। তাহলে এবার অ্যাড ক্যাটাগরির জন্য একটা রাউট লিখতে হবে। সো web.php-তে আসলাম, এখানে এসে সেম একই রকম আমরা একটা রাউট কপি করে পেস্ট করতেছি। এখানে হচ্ছে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, এখানে লিখলাম অ্যাড ক্যাটাগরি। সো ক্যাটাগরি কন্ট্রোলারের ফাংশন নাম দিলাম, ধরেন এটা হচ্ছে অ্যাড।
তাহলে এবার এই অ্যাড ক্যাটাগরির জন্য আমাকে এই ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে অ্যাড ফাংশন তৈরি করতে হবে। সো ক্যাটাগরি কন্ট্রোলারে আসলাম, এখানে এসে পাবলিক ফাংশন অ্যাড, এখানে এসেও সেম ভাবে একটা ভিউ রিটার্ন করব, রিটার্ন করলাম একটা ভিউ, এখানে ক্যাটাগরি ডট এর নাম দিলাম হচ্ছে অ্যাড। তাহলে এবার এই ভিউ ফাংশনটা আমরা জানি রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে নিয়ে আসে। এখানে প্রথমে ক্যাটাগরি নামে একটা ফোল্ডার, তার ভিতরে অ্যাড নামে একটা ফাইল। সো ক্যাটাগরি ফোল্ডারটা এখানে আছে, এর ভিতরে আমরা অ্যাড ডট ব্লেড ডট পিএসপি ফাইল করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন তো তাহলে এই অ্যাডের ভিতরে এবার আমরা এই ম্যানেজের সবগুলো কোড কপি করে অ্যাডের ভিতরে পেস্ট করে দিচ্ছি। এখানে শুধু টেবিলের পরিবর্তে এখানে আমাদের আসবে হচ্ছে একটা ফর্ম। সো ফর্ম দিয়ে শুরু করতে হবে, ফর্ম দিয়ে শেষ করতে হবে। এখানে একটা টেবিলের ভিতরে আমরা রো নিচ্ছি, প্রথমে রোর ভিতরে একটা হেডিং দিয়ে এখানে বললাম যে ক্যাটাগরি নেম, ঠিক আছে। ইনপুট, তো টাইপ হবে টেক্সট, নেম ইজ ইকুয়াল টু নেম। সো এখানে আর একটা রো নেওয়া হচ্ছে, এখানে ক্যাটাগরি ডিসক্রিপশন, এবং এখানে ডিসক্রিপশনের জন্য আমরা ইনপুট এলিমেন্ট নিব, আমরা নিব হচ্ছে টেক্সট এরিয়া। এটা ধরে নেম দিচ্ছি হচ্ছে ডিসক্রিপশন, ওকে। এবং একটা সাবমিট বাটন লাগবে, তো আর একটা রো নিলাম, এখানে এটা বাদ দিয়ে এখানে বলে দিলাম ইনপুটের টাইপ সাবমিট, নেম হচ্ছে বাটন, ঢালার ভিতরে বলে দিলাম হচ্ছে সাবমিট, ওকে। তাহলে এবার যদি আমরা এই অ্যাড ক্যাটাগরি লিখে হিট করি, তাহলে দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে। সো যদি আমরা অল ক্যাটাগরি লিখি তাহলে একটা টেবিল আসতেছে, আর যদি আমরা অ্যাড ক্যাটাগরি লিখি তাহলে একটা ফর্ম আসতেছে। এখন আমরা চাচ্ছি যে ইউআরএল এ বারবার না লিখে, ইউআরএল এ আমরা বারবার না লিখে আমরা চাচ্ছি যেখানে মেনু আছে আমাদের, সো অল ক্যাটাগরিতে ক্লিক করলে ওই টেবিলটা আসবে, অল ক্যাটাগরিতে ক্লিক করলে ওই টেবিলটা আসবে, আর অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এই ফর্মটা আসবে, ঠিক আছে। সো অল ক্যাটাগরিতে ক্লিক করলে ওই টেবিলটা আসবে, আর অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এই ফর্মটা আসবে, এটা আমরা চাচ্ছি। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে যেখানে এই অল ক্যাটাগরি এবং অ্যাড ক্যাটাগরি, এই যে এই মেনু মানে এই ব্যাপারগুলো যেখানে লেখা আছে, অল ক্যাটাগরি এবং অ্যাড ক্যাটাগরি এই ব্যাপারগুলো যেখানে লেখা আছে, তো এখানে আমাকে লিঙ্ক দিতে হবে, এই রাউটগুলোর এখানে লিঙ্ক ধরে দিতে হবে। সো এই লিঙ্কগুলো আমরা ধরে দেব এখান থেকে কিভাবে, সো এখানে আমাদের লিখতে হবে হচ্ছে, যেহেতু আমাদের এটা একটা ব্লেড ফাইল, সো এখানে আমরা এই ডাবল কার্ল ইউজ করতে পারবো। হ্যাঁ, সো ডাবল কার্ল ইউজ করতে পারবো। এই ডাবল কার্লি ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন এইভাবে লিখি পিএসপির একটা কোড লেখার জন্য পিএসপি ইকো, তো এই যে এইটার মানেও যা আর এটার মানেও সেম, এটার মানেও যা এটার মানেও সেম, এবং আরেকটা আছে সিঙ্গেল কার্লি ডাবল এক্সক্লেমেটরেশন, এটার মানেও সেম। বাট এটা এবং এটার মধ্যে কিছু পার্থক্য আছে। এটা হইতেছে এইচটিএমএল এর ট্যাগকে রেন্ডার করতে পারে না, এটা এইচটিএমএল এর ট্যাগকে রেন্ডার করতে পারে। এই ধরনের এক্সাম্পল আমরা দেখব এই কোর্সের ভিতরেই, দেখবেন যে আপনার এটা দিয়ে হইতেছে না, আবার এটা দিয়ে হবে। সো এই জন্য অ্যাকচুয়ালি এইটা লিখতে কত কিছু লাগতেছে, লেস দেন সাইন, হোয়াট সাইন, পিএসপি ইকো, আর এটা লিখতে খালি দুটো কার্লি। সো এটা অ্যাকচুয়ালি অনেক পুরাতন, আমরা এটা দিয়ে শুরু করছিলাম, বাট এখন এটার কোনো বেল নাই, এখন সব এভাবেই চলে। সো এই যে ডাবল কার্লি জিনিসটা কি, ডাবল কার্লিটা হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন। ডাবল কার্লিটা এটা আমরা একটা টেমপ্লেট ইঞ্জিন, এই যে ডট ব্লেড, এই ডট ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের কারণে এই ডাবল কার্লিটা আমরা ইউজ করতে পারতেছি, এই সিনটেক্সটা আমরা ইউজ করতে পারতেছি। শুধু ডাবল কার্লি না, ধরেন আমরা ইফ এলস লিখবো, তো নর্মালি ইফ এলস লেখার জন্য আমরা কিন্তু এভাবে ইফ লিখতে পারবো না, তাহলে কাজ হবে না। সো ইফ এলস লেখার জন্য আমাদের আবার ওই পিএসপি শুরু করতে হবে, পিএসপি শুরু করতে হবে এবং পিএসপি শেষ করতে হবে, এর ভিতরে কিন্তু ইফ এলস এভাবে কাজ করবে, তাই না? সো এইভাবে ইফ এলস কাজ করে। তো এখন এইভাবে আমরা ইফ এলস লিখতে পারি, এইভাবে আমরা ইফ এলস লিখতে পারি, ইফ এলস। আবার যখন আমরা ব্লেড ফাইলের ভিতরে আছি ডট ব্লেড ডট পিএসপি, সেক্ষেত্রে আমরা এইভাবে ইফ এলস না লিখে আমরা এইভাবে লিখবো @ ইফ, এরপর এখানে যা যা হবে @ এলস,
সেম, এটার মানেও যা, অ্যান্ড ইফ এলস, তো তাহলে অ্যাট দ্য রেট ইফ, অ্যাট দ্য রেট এলস, আর একটা হবে অ্যাট দ্য রেট এন্ড ইফ, এই তিনটা হবে। এখানে কোনো সেকেন্ড প্যাকেট ট্যাকেটে কোনো ঝামেলা নাই, পিএসপি শুরু শেষে কোনো ঝামেলা নাই। সো অ্যাট দ্য রেট ইফ, এখানে যে কন্ডিশন আছে সেটা এখানে অ্যাট দ্য রেট ইফ, এবার একটা কন্ডিশন হবে এখানে। ওকে, অ্যাট দ্য রেট ইফ এখানে একটা কন্ডিশন, সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কাজটা হবে, না হলে এলস এর ভিতরে যা দিবেন সেটা যাবে। যদি শুধু ইফ থাকে তাহলে এখানে এলস হবেই না। অ্যাট দ্য রেট ইফ, অ্যাট দ্য রেট ইন্ড ইফ, অ্যাট দ্য রেট ইফ দিয়ে শুরু করতে হবে, অ্যাট দ্য রেট এন্ড ইফ দিয়ে শুরু করতে হবে। আমরা যখন ফরেস্ট লুপ লিখতাম আমাদের এখানে লিখতে হতো ফর ইচ, এভাবে লিখতাম। আর যখন আমি ব্লেড ডট পিএসপি ফাইলে আছি এখানে আমরা এভাবেও লিখতে পারবো চাইলে, এখানেও পিএসপি ব্লক করে আমরা ফরেস্ট লিখতে পারবো, অথবা এখানে আর একটা ওয়ে আছে অ্যাট দ্য রেট ফর ইচ, অ্যাট দ্য রেট এন্ড ফর ইচ, এটি আর কিছু না। সো এভাবে এখানে আমরা লুপের ভিতরে কাজটা হবে। ঠিক আছে, তো এরকম আরও অনেক, এগুলোকে বলা হয় একটা ডিরেক্টিভ। সো এরকম আরও অনেক ডিরেক্টিভ আমরা ইউজ করতে। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে এগুলো আমি কই জানতে পারবো, এগুলো কোথায় কি আছে না আছে। সো আমাদের যে ফ্রেমওয়ার্কটা লারাভেল, এই ফ্রেমওয়ার্কের যে ডকুমেন্টেশন laravel.com, সেখানে অনেক কিছু আছে। তো আলহামদুলিল্লাহ যে ব্যাপারগুলো আমাদের লাগবে সেগুলো তো আমরা এখানে প্র্যাকটিস করতে করতে আপনাদেরকে বলেই দিব। এরপরেও আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, এখন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন সেখানে এমন একটা সিচুয়েশন আসবে সেটা তো আর মানে আপনি নাও জানতে পারেন। সো ওটার জন্য কি লাগবে সেটা আপনি কোথা থেকে খুঁজে বের করবেন সেগুলো আমরা বলে দিব। বাট আপনি যত বড় 10 কোটি টাকার কাজ করেন বা 100 কোটি টাকার কাজ করেন সমস্যা নাই, অ্যাকচুয়ালি 70% কাজ আপনি করতে পারবেন থ্রু দিস কোর্স। এই কোর্সের ভিতরে যা প্র্যাকটিস হবে, আপনি যদি মনে করেন যে 10 কোটি টাকার কাজও পান, এই কোর্সের ভিতরে যা আপনি করবেন 70% কাজ আপনি করতে পারবেন এটা দিয়া। আর বাকি 30% কাজ সেটা তো ডেফিনেটলি আপনার হবেই, সেটা তো আপনাকে কষ্ট করে করতে হবে। বাট কিছু কিছু ক্রুড অপারেশন, আর কিছু না, এটাই হচ্ছে ব্যাপার। সো ওই জায়গাটাতেও অনেক মানে দেখবো আর কি আমরা। তো যাই হোক, তাহলে এই এই আমরা লিঙ্কটা এখন দিব। সো লিঙ্কের এখানে আমরা আসছিলাম যে অল ক্যাটাগরিতে ক্লিক করলে, এই অল ক্যাটাগরিতে ক্লিক করলে ওই টেবিলটা আসবে যে ভিউটা আমরা বানিয়েছিলাম, আর অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে ফর্মটা আসবে। সো ওই টেবিলের জন্য হতেছে এই রাউটটা, আর ফর্মের জন্য হচ্ছে এই রাউটটা। এই রাউটটা হচ্ছে টেবিলের জন্য, আর এই রাউটটা হচ্ছে ফর্মের জন্য। তাহলে এখন আমি যখন এখান থেকে এই অল ক্যাটাগরিতে ক্লিক করব তখন আমার এই রাউটটা কল করতে হবে, অল ক্যাটাগরি। আর যখন আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব তখন আমাকে এই রাউটটা কল করতে হবে। এখন আমি কিভাবে কল করব এখান থেকে? সো কল করতে পারি ডাবল কার্লি দিয়ে, এরপরে ইউআরএল এটা দিয়ে কল করতে পারি, আবার কল করতে পারি ডাবল কার্লি দিয়ে এখানে রাউট দিয়ে, ইউআরএল এর পরিবর্তে রাউট দিয়েও কল করতে পারি। তো যখন আপনি ইউআরএল দিয়ে কল করবেন তখন আপনাকে এই যে এইখানে যেটা আছে সেটা লিখতে হবে, এই জায়গাটা যেটা সেটা স্ল্যাশ দিয়ে এইভাবে লিখতে হবে। আর যখন আপনি রাউটে কল করবেন তখন আপনার এইখানে যা লিখবেন সেটা কল করতে হবে, যে এই জায়গাটাতে অ্যাজ এর ভিতরে যা লিখবেন। সো অ্যাজ এর ভিতরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আমরা রাউট, রাউট ধরে যদি কল করি সেখানে এভাবে লিখবো। ঠিক আছে, এটা এখানে লিখবো অ্যাড ক্যাটাগরি। এখন যদি আপনি এখানে অ্যাড ক্যাটাগরি না লেখে আপনি যদি লেখেন যে এসডিএফ, তাহলে আপনি এখন এখানে লিখে দিবেন কি এসডিএফ। সো অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এই রাউটটা কল হবে। এখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনার রাউট ধরে কল করব, তাহলে সেক্ষেত্রে অ্যাজ এর ভিতরে যা আছে সেটা দিতে হবে, সিম্পল। সো ইনস্টেড অফ এসডিএফ অ্যাড ক্যাটাগরি মেক মোর সেন্স। তাহলে আমরা তাহলে কোনটা ইউজ করবো, ইউআরএল না রাউট? সো রাউটটা অনেক বেশি ইউজ করাটাই ভালো আর কি। আমরা ইউআরএল এর পরিবর্তে রাউট ইউজ করবো সবসময়। তাহলে এই যতগুলো রাউট আপনি বানান না কেন সবগুলোকে আমরা এই যে রাউট ধরেই কল করব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আছে অ্যাজ এর ভিতরে আছে অ্যাড ক্যাটাগরি, এখানে আছে অল, এখানে আছে অল ক্যাটাগরি, এখানে অ্যাড ক্যাটাগরি। সো যেখানে লিখে দিলাম কি অল ক্যাটাগরি রাউট, এখানে করে দিলাম অ্যাড ক্যাটাগরি হবে, এখানে অ্যাড ক্যাটাগরি। সো এই জিনিসটা আমার, এটা তো আমাদের ফাইল add.blade.pc ফাইল, ম্যানেজও এখানেও দিয়ে দিলাম, অ্যাড ম্যানেজ জায়গাতে জিনিসটা দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, এখন দেখেন রিলোড দিলাম, এখন আমি যদি অল ক্যাটাগরিতে ক্লিক করি আমার টেবিলটা আসছে, আমি যদি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি আমাদের ফর্মটা আসছে, অল ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি। ঠিক আছে, ওকে।
এখন আমাদের ফার্স্টে টার্গেট হচ্ছে যে আমরা যখন এখানে ক্যাটাগরির একটা নাম দিব এবং এখানে একটা ডিসক্রিপশন দিয়ে যখন সাবমিটে ক্লিক করব, এই তথ্যগুলা ডাটাবেজে সেভ হবে। এটা আমরা করতে চাচ্ছি ফার্স্টে। এখানে ক্যাটাগরির একটা নাম দিবে সে, ধরেন ক্যাটাগরির নাম দিল হচ্ছে ইলেকট্রনিক্স এবং ক্যাটাগরি ডিসক্রিপশন লিখলো ওয়েল। এবার যখন সাবমিটে ক্লিক করবে এই দুইটা ডাটা এই ডাটাবেস সার্ভারে সেভ হবে। সেটা কিভাবে করব? ভেরি সিম্পল। প্রথমে লারাবেলের একটা প্রজেক্টকে আমরা এই মাইস্কুয়েল, এই ডাটাবেস সার্ভারটা হচ্ছে মাইস্কুয়েল, তো লারাবেলের এই প্রজেক্টটাকে আমরা এই মাইস্কুয়েল সার্ভারের সাথে কানেক্টেড করব। তো মাইস্কুয়েল সার্ভারটা আমরা কিভাবে পাচ্ছি? আমরা যে জ্যাম সার্ভারটা সেট আপ দিয়েছি সেখানে এই অ্যাপাচির পরে যে মাইস্কুয়েল আছে, এই মাইস্কুয়েলের সার্ভিসটা স্টার্ট করে নিতে হবে। স্টার্ট করে নেওয়ার পর এবার যখন আমরা ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখে এন্টার দিব। এন্টার দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এটাকে বলা হয় মাইস্কুয়েল ডাটাবেস সার্ভার উইজার্ড। সো এইখানে এসে আমরা নতুন ডাটাবেস তৈরি করতে পারবো। হ্যাঁ, ডাটাবেসের ভিতরে আমরা টেবিল তৈরি করব, সেই টেবিলের ভিতরে এই তথ্যগুলো থাকবে, ইনফরমেশনগুলো থাকবে। ডাটাবেস সার্ভারে এসে কোনো কিছু স্টোর করার জন্য প্রসেস ওই সেম। একটা প্রথম হচ্ছে আগে একটা ডাটাবেস তৈরি করতে হবে, এটা হচ্ছে ডাটাবেস সার্ভার। ডাটাবেস সার্ভারের ভিতরে এসে প্রথমে ডাটাবেস তৈরি করতে হবে, তারপরে ডাটাবেসের ভিতরে টেবিল তৈরি করতে হবে, দেন সেই টেবিলের ভিতরে ডাটা থাকবে। সো তিনটা জিনিস, একটা হচ্ছে ডাটাবেস সার্ভার, আরেকটা হচ্ছে ডাটাবেস, আরেকটা হচ্ছে টেবিল। ডাটাবেস সার্ভারের ভিতরে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে। তো আমরা যে ডাটাবেস নিয়ে কাজ করব সেটার সাথে আমরা এখানে লিঙ্ক দেবো লারাবেলের প্রজেক্টটা। সো ডাটাবেস সার্ভারে ডাটা স্টোর করার জন্য প্রথমে আমাকে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস সার্ভারে আসলাম। এখন ডাটাবেস তৈরি করার জন্য আমরা জানি যে এই আপনি যখন যে লারাবেল প্রজেক্টে কাজ করব, আমরা লারাবেলের প্রজেক্টের নাম এবং ডাটাবেসের নামটা সেম হওয়াটা ভালো। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে টেস্ট প্রজেক্ট। সো আমরা এই নামের একটা ডাটাবেস তৈরি করব এখানে, যে ডাটাবেসে গিয়ে এখানে টেস্ট প্রজেক্ট লিখে এন্টার দিলে, ক্রিয়েট দিলে ডাটাবেস তৈরি হয়ে যাবে। এখানে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করলে আমরা লাস্ট ক্লাসে একটা ডাটাবেস তৈরি করেছিলাম টেস্ট প্রজেক্ট। ঠিক আছে, একটা ডাটাবেস তৈরি করা হয়েছে টেস্ট প্রজেক্ট। এবার এই ডাটাবেসের ভিতরে দেখেন এখানে অনেকগুলো টেবিল আছে। আমরা জানি যে এই প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মাইগ্রেশন ফাইল থাকে। মাইগ্রেশন ফাইলগুলো লারাবেল প্রজেক্টের ভিতরে এই ডাটাবেস ফোল্ডারের ভিতরে, মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে থাকে, এখানে আছে। এখানে দেখেন এই যে ইউজার পাসওয়ার্ড রিসেট, ফেল জব এবং পোস্ট টেবিল। আমরা লাস্ট ক্লাসে পোস্ট টেবিল একটা মাইগ্রেশন ফাইল তৈরি করেছিলাম। সো এই যখন একটা ফ্রেশ কপি লারাবেল নামানো হয় লারাবেল 8, সেখানে এই তিনটা ফাইল বাই ডিফল্ট থাকে, ক্রিয়েট ইউজার টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল এবং ক্রিয়েট ফেল জব টেবিল। যখন আমরা লারাবেলের ভিতরে আছি, আমরা যদি কোনো টেবিল তৈরি করতে চাই তার জন্য আমাদেরকে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে নিতে হবে। এবং মাইগ্রেশন ফাইলগুলোর স্ট্রাকচার কেমন হয় তারা এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি ইউজার টেবিলের। তো মাইগ্রেশন ফাইলগুলোর ভিতরে তিনটা লাইব্রেরি ইউজ করা হয়, একটা হচ্ছে মাইগ্রেশন, একটা ব্লুপ্রিন্ট, একটা হচ্ছে স্কিমা। এই তিনটা হচ্ছে ক্লাস। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছিলাম, মনে আছে ওই যে ইন্টারফেস দেখাচ্ছিলাম, পলিমরফিজম দেখাচ্ছিলাম, তো সেখানে একটা ক্লাসকে আর একটা ক্লাসের ভিতরে ইউজ করার জন্য প্রথমে কি করতে হতো? প্রথমে ইউজ করতে হতো না, তাই না? তোমাদের ইউজ করতে হতো। তো তার এখানেও সেম, এই যে মাইগ্রেশন, ব্লুপ্রিন্ট এবং স্কিমা এই তিনটা লাইব্রেরিকে ইউজ করছে। দেন এই ক্রিয়েট ইউজার টেবিল এই ক্লাসটা এটাকে এক্সটেন্ড করছে এবং এর ভিতরে দুইটা ফাংশন আছে, আপ আর একটা হচ্ছে ডাউন। সো এই আপ ফাংশনের মাধ্যমে টেবিল তৈরি হয়, ডাউন ফাংশনের মাধ্যমে টেবিল ডেস্ট্রয় হয়। এখন আপের ভিতরে এখানে আপনার দেখেন এই যে স্কিমা ক্লাসের অবজেক্ট ধরে ক্রিয়েট ফাংশনটা কল করছে, এর ভিতরে এভাবে ইউজার, এটা হচ্ছে টেবিলের নাম, এবং এটা হচ্ছে ব্লুপ্রিন্ট এই যে ক্লাস যেটাকে উপরে ইউজ করেছিল, এই ব্লুপ্রিন্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে টেবিল। এই টেবিল অবজেক্ট ধরে এখানে কিছু ফাংশন দেখা যাচ্ছে, আইডি, স্ট্রিং, টাইম স্ট্যাম্প। তো এই 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 ফাংশনগুলোর কাজ হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি একটা টেবিলের ভিতরে কলাম, ডাটাবেস টেবিলের ভিতরে কলাম থাকে, সেই কলামগুলোর টাইপ কীরকম হবে, কলামগুলোর লেন্থ কেমন হবে, সেই ব্যাপারগুলো এই ফাংশন দ্বারা ডিফাইন করা হয়ে থাকে। ওকে, সো এখন কোন ফাংশনের মানে কি সেটা আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, আপাতত আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, সেটা হচ্ছে যে আমি এখানে যে কাজটা করতেছি আপনি সেই কাজটা হুবহুব এই কাজটা করে আমাকে দেখাবেন যে আমি যে এটা করছি, এটাই, আর কিছু না। এরপরে কোনটার মানে কি এটা আপনি আস্তে আস্তে বুঝবেন, এত ফাট করে সব কিছু বোঝা লাগবে না। যেখানে আইডি কেন দিলাম, আইডি না দিয়ে অন্য কিছু দিলে কি হইতো, দরকার নেই, আপনি বাদ দেন।
যা করতেছি খালি এটা করতে থাকেন আল্লাহর নামে, দেখেন কি হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো মাইগ্রেশন ফাইলগুলোর ভিতরে এভাবে যতটুকুন বলার ততটুকু আমি বলে দিচ্ছি। আপ এবং ডাউন দুইটা ফাংশন থাকতেছে, মনে রাখবেন আপ ফাংশনের মাধ্যমে টেবিল তৈরি হয়, ডাউন ফাংশনের মাধ্যমে টেবিল ডিস্ট্রয় হয়। তো এখন এখানে যে পাসওয়ার্ড রিসেট টেবিল, তো এখানে 3টা মাইগ্রেশন ফাইল থাকে। তো এই মাইগ্রেশন ফাইলগুলোর ভিতরে কনফিগারেশন করা আছে, আমরা লাস্ট ক্লাসে পোস্ট নামের একটা মাইগ্রেশন ফাইল তৈরি করেছিলাম। তো এবার এই পোস্টের ভিতরে আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন রেডি করেছিলাম। তো যেহেতু এগুলো আমাদের এখন আর কোনো কাজ নাই, তো আজকে আমরা যেটা করব, আমরা এই যে ক্যাটাগরি যে ব্যাপারগুলো আছে, ক্যাটাগরির ব্যাপারগুলোকে এই ডেটাবেজে রাখবো। তাহলে এগুলো রাখার জন্য আমার একটা টেবিল লাগবে। প্রথমত হচ্ছে যে আমাদের এই লারাভেলের প্রজেক্টটা এই ডাটাবেস সার্ভারের ভিতরে এই যে টেস্ট প্রজেক্ট ডাটাবেসের সাথে কানেক্টেড আছে। লারাভেলের একটা প্রজেক্ট ডাটাবেস মাইস্কুয়েল ডাটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করার জন্য আমরা এই যে .env ফাইল ইউজ করে থাকি। এই .env ফাইলের ভিতরে এসে এই যে এখানে ডাটাবেজের কানেকশনগুলো দেওয়া আছে। তো এখানে আমরা ডাটাবেস নেমের ভিতরে টেস্ট প্রজেক্ট, এটা হচ্ছে এই যে ডাটাবেজের নামটা, এখানে যে নামে ডাটাবেস তৈরি করেছিলাম সেই নামে ডাটাবেস এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে কি এই রুটটা হচ্ছে ইউজার নেম এবং কোনো পাসওয়ার্ড নাই, এখানে পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। আপাতত এগুলো এভাবেই থাকবে যেভাবে আছে, শুধু এখানে নামটা দিলেই হবে। ডেটাবেস সার্ভারে যে নামে আপনি ডাটাবেস তৈরি করেছেন সেই ডাটাবেসের নামটা শুধু এখানে দিয়ে দিব আমরা, দ্যাটস ইট। লারাভেলের এই প্রজেক্টটা ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড। এখন টেবিল তৈরি করতে হবে, ডাটাবেস সার্ভারের ভিতরে টেবিল তৈরি করতে হবে, সেই টেবিলের ভিতরে এই ডাটাগুলো এখানে থাকবে। সো টেবিল তৈরি করার জন্য আমাদের একটা মডেল, আমাদের একটা মাইগ্রেশন ফাইল লাগবে। টেবিল তৈরি করার জন্য আমাদের একটা মাইগ্রেশন ফাইল লাগবে, ঠিক আছে, আমাদের একটা মাইগ্রেশন ফাইল লাগবে। সো এখন আমরা মাইগ্রেশন ফাইল কিভাবে তৈরি করব? সো মাইগ্রেশন ফাইল তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমরা লাস্ট ক্লাসে একটু গন্ডগোল লেগেছি, লাস্টে গন্ডগোল লাগবে না আশা করি। সো PHP artisan make মাইগ্রেশন ফাইলের নাম এভাবে লিখবো আমরা, ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল। এইভাবে আমরা লিখে দিব। সো একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমাদের একটা টেবিল তৈরি করার জন্য আমরা এই তথ্যগুলা, ক্যাটাগরির নাম এবং ক্যাটাগরি ডিসক্রিপশন, এই দুটো জিনিস এই ডাটাবেস সার্ভারে রাখবো। তার জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তো আমরা কি নিয়ে কাজ করতেছি? ক্যাটাগরি। তো এই জন্য টেবিলের নাম হবে কি? ক্যাটাগরিজ। টেবিলের নামটা সবসময় প্লুরাল হয়। সো PHP artisan make migration এতটুকুন ঠিক থাকবে, ক্রিয়েটও ঠিক থাকবে, আন্ডারস্কোরের পরে এখানে হবে টেবিলের নাম। ধরেন আপনাকে বললাম যে ব্র্যান্ড তৈরি করেন, তাহলে আপনি কিভাবে লিখবেন? PHP artisan make migration create ব্র্যান্ডস টেবিল। এবার হাইপেন হাইপেন টেবিল সমান সমান এখানে লিখবেন ব্র্যান্ডস। টেবিলের নাম অলওয়েজ প্লুরাল হয়, প্লুরাল, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল, ওই প্লুরাল বহুবচন টেবিলের নাম, কারণ একটা টেবিলের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, এই জন্য প্লুরাল। সো আমরা এতটুকুন লেখার পর যদি ইন্টার দেই সে কি বলে? সে বলতেছে যে ক্রিয়েটেড মাইগ্রেশন। সো এবার যদি আমরা এখানে যাই, দেখেন এখানে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে, ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল। আমি যদি এর ভিতরে যাই, এখানে দেখবেন যে আপ এবং ডাউন দুইটা ফাংশন তৈরি হয়ে গেছে। এখন এই আপ ফাংশনের ভিতরে আমাদেরকে কলাম তৈরি করতে হবে। এই যে স্কিমা, এখানে দেখেন 3টা লাইব্রেরি ইউজ হয়েছে, ওই অন্য মাইগ্রেশন ফাইলগুলোর মতো এটার স্ট্রাকচার সেম। সো এবার আপের ভিতরে আমাদের যে ক্যাটাগরিজ, এটা হচ্ছে টেবিলের নাম, এবং এখানে আমাদের এই টেবিলের ভিতরে কি কি কলাম হবে। সো প্রথম যতগুলো আমাদের টেবিল তৈরি করব, প্রথম কলামটা হবে আইডি, এবং আইডির জন্য আমরা টেবিল ক্লাসের অবজেক্ট ধরে আইডি মেথডটা কল করব। এই যে টেবিল অবজেক্টটা, এই যে এখান থেকে পাচ্ছি, এটা একটা অবজেক্ট, এটা হইতেছে ক্লাসের নাম, আর এটা হইতেছে তার একটা অবজেক্ট। এই ব্লুপ্রিন্ট ক্লাসের এটা হচ্ছে তার অবজেক্ট, আর এই ব্লুপ্রিন্ট ক্লাসটাকে এখানে ইউজ করা হয়েছে। এবার টেবিল অবজেক্ট ধরে আমরা আইডি ফাংশন কল করলাম, এই আইডি ফাংশনের মাধ্যমে এই টেবিলের ভিতরে একটা কলাম তৈরি হয়ে যাবে, নাম হবে আইডি, টাইপ হবে বিগ ইনক্রিমেন্টস, অটো ইনক্রিমেন্ট, এবং প্রাইমারি কি হয়ে যাবে অটোমেটিক্যালি থ্রু দিস ফাংশন। এটা আপনি যত টেবিল তৈরি করবেন সব টেবিলে আগে এটা হবে। এরপরে আমরা টেবিল দিয়ে এখানে কি রাখবো? আমরা এখান থেকে রাখবো হচ্ছে এই যে ক্যাটাগরির নামটা রাখবো। সো ক্যাটাগরির নাম রাখার জন্য এখানে আমাদের লিখতে হবে স্ট্রিং। কোনো কিছু নাম রাখার জন্য আমরা স্ট্রিং ফাংশন ইউজ করব। স্ট্রিং ফাংশনটা হচ্ছে ভার্কার ইকুইভ্যালেন্ট কলাম। ভার্কার কেন? কারণ
যখন আপনি ডাটাবেজে কোনো কিছু রাখবেন তার জন্য আপনার ABCD XYZ এগুলো লাগবে, এগুলো হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার। তো তখন এর জন্য, এবং এটা সীমিত, অনেক বেশি না। ক্যাটাগরির নাম কি আনলিমিটেড না, 200 কম, মোটামুটি লিমিটেড আর কি, খুব বেশি না। তো লিমিটেডের জন্য তখন আমরা ভার্কার ইউজ করে থাকি। ভার্কার যখন হয় তখন ম্যাক্সিমাম ওয়ার্ড যায় হতেছে 255টা, যে ABCXYZ এভাবে 255টা ক্যারেক্টার নেওয়া যায়। সো স্ট্রিং লিখে দিলে, ফাংশন স্ট্রিং ইউজ করলে তার টাইপ হবে ভার্কার। তো যেহেতু আমার এখানে নামটা আসবে, ক্যাটাগরি নেমটা, সো এখানে এখানে বলে দেবো হচ্ছে স্ট্রিং, ফাংশনটা বলে দিলাম, এখানে বলে দেবো হচ্ছে নেম। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা আসবে ডিসক্রিপশন। এটা হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনের জন্য এখানে লিখবো ডিসক্রিপশন। আমি উপরের লাইনটাই কপি করে, এই লাইনটা কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি, নেমটা চেঞ্জ করে। ডিসক্রিপশন তো অনেক বেশি হতে পারে, 255 ক্যারেক্টারের বেশি আসতে পারে। তো এই জন্য যখন 255 ক্যারেক্টারের বেশি আসবে ইনপুট, তখন আমরা এখানে টেক্সট লিখবো, টেক্সট। সো এটাই আমাদের মাইগ্রেশন ফাইল রেডি। আইডি, স্ট্রিং, নেম, টেক্সট, ডিসক্রিপশন। ফর দিস, এই ডাটাগুলো রাখার জন্য আমাদের যে টেবিলটা দরকার, সেই টেবিলটার জন্য এই ধরনের মাইগ্রেশন ফাইল আমরা রেডি করে ফেললাম। এখন কোন আমার ফর্মে কি কি ফিল্ড থাকবে, তার জন্য আমি কিভাবে মাইগ্রেশন ফাইল তৈরি করব, সেটা আপনি বুঝে যাবেন প্র্যাকটিস করতে করতে। আপাতত আমি যা করতেছি এটা আপনি নির্ভুলভাবে করেন এক বসায়। মাইগ্রেশন ফাইল রেডি। এখন এই মাইগ্রেশন ফাইলটাকে আমাকে এক্সিকিউট করতে হবে সার্ভারে। সো আমরা যদি এবার টার্মিনাল ওপেন করি এবং এখানে লিখি পিএইচপি আর্টিজান মাইগ্রেট, এন্টার দেই, এখানে আবার একটা এরর আসছে, এক্সিলেন্ট। আচ্ছা, এখানে সেম প্রবলেম দেখেন, গত ক্লাসের প্রবলেমটা এখানে আবার আসছে। তো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারতেছি, সেটা হইতেছে লারাভেল 8-এ মানে একটা একা একা ফাইল তৈরি করা যাচ্ছে না। খেয়াল করছেন, ডাজ নট এক্সিস্ট বলতেছে সে। সো এইটা তাহলে প্রুফ হয়ে গেল কিন্তু। তো আমরা এইভাবে মাইগ্রেশন ফাইল তৈরি করে নিলে সে আমাদেরকে দিচ্ছে না। ওকে, সো এটা বাদ, এটা বাদ, লেভেল 8-এ নেয় না, এটা কিন্তু একটা প্রুফ হয়ে গেল আমাদের। দেখেন আমরা এভাবে করতে চাচ্ছিলাম, সে নিচ্ছে না। সো মডেল এবং মাইগ্রেশন, হ্যাঁ, তাহলে আমি দেখেন এই যে এখানে যে মাইগ্রেশন ফাইলটা তৈরি করেছিলাম, সেই মাইগ্রেশন ফাইলটা সিলেক্ট করে আমি এখানে ডিলিট করে দিলাম। এখন যদি টার্মিনালে যাই, এবার মাইগ্রেশন ফাইল এবং মডেল দুটো একসাথে তৈরি করব। তাহলে পিএইচপি আর্টিজান মেক মডেল, তাহলে একটা মডেল তৈরি হবে। মডেলের নাম দিলাম ধরেন ক্যাটাগরি -m। এবার যদি রিলোড দেই, এখন মডেলও হয়ে যাচ্ছে এবং মাইগ্রেশন ফাইলও হয়ে গেছে। এবার যদি মাইগ্রেশন ফাইলে যাই, এবার দেখেন এখানে অলরেডি এভাবে বলে কিছু ব্যাপার বলে দেওয়া আছে। সো এখানে টেবিলের ভিতরে আমরা নিব হচ্ছে স্ট্রিং, এর ভিতরে নিব হচ্ছে নেম, এবং এখানে আমাদের আসবে হচ্ছে ডিসক্রিপশন, এবং এখানে হবে হচ্ছে টেক্সট স্ট্রিং এর পরিবর্তে। ঠিক আছে। এবার যদি আমরা টার্মিনালে যাই, এবার যদি এখানে লিখি পিএইচপি আর্টিজান মাইগ্রেট, এবার বলছে সাকসেসফুলি। সো দেখেন এখন কিন্তু হয়ে গেছে ব্যাপারটা। তার মানে আমরা যখন মাইগ্রেশন ফাইল নিচ্ছি, এই মাইগ্রেশন ফাইলের জন্য আমাদের ম্যান্ডেটরি একটা মডেল থাকতে হবে। এই অ্যাপের ভিতরে, এই যে মডেলের ভিতরে দেখেন এই যে ক্যাটাগরি যে মডেলটা চলে আসছে, আমরা এইভাবে মাইগ্রেশন ফাইলগুলো তৈরি করার চেষ্টা করব। পিএইচপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম। তো মডেলের নাম লেখাটা একটু কনভেনশন খেয়াল করতে পারি আমরা, সিটা বড় হাতে লিখতে হবে, প্রথম অক্ষরটা বড় হাতের, মানে ক্যাপিটালাইজ। ব্যাপারটা খেয়াল করছেন, মডেলের নামগুলো সবসময় কি হবে, ক্যাপিটালাইজ হবে। মডেলের নাম ক্যাপিটালাইজ আমরা লিখব, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। এবং যে মাইগ্রেশন ফাইলটা হচ্ছে, সেই মাইগ্রেশন ফাইলের ভিতরে যে আমরা এভাবে স্ট্রিং নেম এবং টেক্সট হচ্ছে ডিসক্রিপশন, দুইটা কমান্ড এভাবে লিখে দিলাম। এবং মাইগ্রেশন ফাইলটা প্রিপেয়ার করার পরে আমরা টার্মিনালে গিয়ে এখানে লিখে দিলাম পিএইচপি আর্টিজান মাইগ্রেট। এর ফলে মাইগ্রেশন মাইগ্রেটিং হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার যদি আমরা ডেটাবেজে যাই, এখানে যাই, হ্যাঁ, এখান থেকে এখন যদি আমরা এই ডেটাবেজের ভিতরে আসি, এখানে দেখেন এই যে এখানে একটা টেবিল চলে আসে ক্যাটাগরিজ নামে। এবং এই টেবিলের ভিতরে আমরা যদি স্ট্রাকচারে যাই, এখানে দেখেন আইডি, নেম, ডিসক্রিপশন, ক্রিয়েটেড, আপডেটেড,
এবং এখন এখানে দেখেন ক্রিয়েটেড আপডেটেড এই দুইটা কোথা থেকে আসলো। তো বেসিক্যালি আমরা জানি যে এখানে দেখেন একটা ফাংশন আছে টাইম স্ট্যাম্প, এই যে নেম এবং ডিসক্রিপশন, এই যে নেম ডিসক্রিপশন এই আইডিটা আসছে এই ফাংশনটার জন্য। তাহলে এই দুইটা ক্রিয়েটেড আপডেটেড এই দুইটা কলাম কোথা থেকে আসলো? এই দুইটা কলাম আসছে বেসিক্যালি দিস ফাংশনের জন্য টাইম স্ট্যাম্প। সো এই ফাংশনটার কারণে এই দুইটা কলাম এখানে আসছে ক্রিয়েটেড আপডেটেড। আপনি যদি এখানে কিবোর্ড থেকে যদি পিএসপি স্ট্রমে থাকেন বা যে কোনো একটা স্মার্ট আইডিতে থাকেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে দেখেন এই যে টাইম স্ট্যাম্প ফাংশনের ডেফিনেশনে নিয়ে আসে আমাকে যে ব্লুপ্রিন্ট ক্লাস। এটা খেয়াল করছেন মাউসের কার্সারটা ব্লুপ্রিন্ট ক্লাস। তো এখানে যে ক্রিয়েটেড আপডেটেড এই নামের দুটো কলাম এই যেখানে তৈরি হয়ে গেছে ক্রিয়েটেড আপডেটেড। ওকে, সো এই ফাংশনটাই বেসিক্যালি দুইটা টেবিল এই কলাম ধরে তৈরি করতেছে। সো আমাদের টেবিলটা আলহামদুলিল্লাহ রেডি। এখন আমরা এখানে ডাটা নিয়ে আসবো কিভাবে? সো গত ক্লাসে আমরা যেটা করেছিলাম ইনসার্টে গিয়ে এখানে সরাসরি ডাটা লিখে দিয়েছিলাম, আজকে এটা করব না। এবং গত ক্লাসে আমরা এখানে একটা এসকিউএল কোয়েরি লিখেও কাজ করেছিলাম, ডাটাবেস ডাটাটা নিয়েছিলাম। আজকে আমরা এটা করব না। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ফর্মের ভিতরে সে যা লিখবে, ফর্মের ভিতরে ক্যাটাগরি নাম লিখবে এবং ক্যাটাগরি ডিসক্রিপশনে যা লিখবে সাবমিট দিলে এই ব্যাপারগুলো সেভ হবে ডাটাবেসের ভিতরে। ঠিক আছে, ফর্মের ভিতরে লেখার পরে এখানে যে নামটা লিখবে এখানকার ডিসক্রিপশন দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে এই ডেটাগুলো তখন এই যে টেবিলটা আমরা তৈরি করলাম ক্যাটাগরিজ এই টেবিলের ভিতরে এখানে ডাটাগুলো সেভ হবে এখানে এসে। আচ্ছা, এখন তার জন্য কি করব? সো এই ফর্মটা কোথায় আছে দেখেন, এই যে ফর্মটা এখানে ক্যাটাগরি একটা নাম দিব এবং একটা ডিসক্রিপশন দিব, দিয়ে সাবমিটে ক্লিক করলে এই ডাটাগুলো এই টেবিলের ভিতরে চলে আসবে। তার জন্য এই ফর্মটা সাবমিট করছে। এই ফর্মটা কোথায় আছে? অ্যাড ক্যাটাগরি ইউআরএল এ থাকলে এই ফর্মটা আসতে আসে। তো এই ফর্মটা বেসিক্যালি এই যে অ্যাড এখান থেকে যে ফর্মটা আসছে ক্যাটাগরি নেম ক্যাটাগরি ডিসক্রিপশন। তো এখানে যখন এই ফর্মটা যখন সাবমিট হবে তখন আমরা এই ফর্মের এই অ্যাকশন একটা হচ্ছে এই মেথড, এই দুইটা জিনিস লিখে দিতে হয়। আমরা যখন পিএইচপিতে অ্যারে নিয়ে কাজ করছিলাম তখন মনে এটা বলা হয়েছিল যে যখন একটা অ্যারে একটা যখন ফর্ম সাবমিট হয় এই ফর্মের ডাটাগুলা পিএইচপির কিছু বিল্ট ইন সুপার গ্লোবাল অ্যারে আছে $get $post, হ্যাঁ, এগুলোতে এই ফর্মের ডাটাগুলোকে পাওয়া যায়। যখন আমরা লারাভেলে আছি তখন আমরা এই ফর্মের ডাটাগুলোকে কোথা থেকে পাবো? আমরা চাইলে গেট পোস্ট থেকে নিতে পারি, অথবা লারাভেল ফ্রেমওয়ার্ক এই ফর্মের ডাটাগুলোকে গেট পোস্ট থেকে নিয়ে ওরা একটা রিকোয়েস্ট একটা ক্লাস, দেখেন এই ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে এখানে দেখেন একটা রিকোয়েস্ট ক্লাস আছে। এই রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে ওরা এই ফর্মের ডাটাগুলোকে হ্যান্ডেল করার জন্য রিকোয়েস্ট করছেন, মানে ওরা রিকমেন্ডেড করছে। তো আমরা কি করব? এই ফর্মের ভিতরে এই রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্ট ধরে আমরা এই ফর্মের ডাটাগুলোকে অ্যাক্সেস করব। এই সাবমিট এই যে সাবমিট বাটনটা, এই সাবমিট বাটনটা হচ্ছে যে এইটা। তো এটা একটা সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করলে এই ফর্মটা সাবমিট হবে। এই ফর্মের অ্যাকশনে এসে এখানে আমরা রাউট বলে দিব, রাউট বলে দিলাম ধরে নিউ ক্যাটাগরি বলে দিলাম। এবার এই নিউ ক্যাটাগরি রাউটটা আমাদেরকে তৈরি করতে হবে, যে এখানে এসে এখন এখানে এসে আমরা একটা রাউটকে কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি, এটা হচ্ছে নিউ ক্যাটাগরি। তাহলে এখানে লিখে দিলাম নিউ ক্যাটাগরি, এখানেও লিখে দিলাম নিউ ক্যাটাগরি। সো ক্যাটাগরি কন্ট্রোলারের জন্য ফাংশনের নাম দিলাম ধরেন নিউ। তাহলে এখন কি হবে? এই ফর্মটা যখন সাবমিট হবে তখন এই রাউটটা কল হবে। আমরা জানি অ্যাকশনে কাজটা হয়। সো এই ফর্মটা সাবমিট হলে এই রাউটটা কল হবে। এই যে রাউটটা নিউ ক্যাটাগরি, এবার এই নিউ ক্যাটাগরি রাউট এখানে করতে আসছে। এখন এই যে রাউটটা কল হচ্ছে, একটা রাউট কল হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে কোনো একটা লিংকে ক্লিক করলে আর একটা ফর্ম সাবমিট হইলে। তো যখন কোনো একটা লিংকে ক্লিক করা হয়, যেমন অল ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি এগুলো হচ্ছে কি লিংক। সো এই লিংকে ক্লিক করলে সেই রাউটটা হয় গেট, আর যখন একটা ফর্ম সাবমিট হয় তখন রাউটটা হয় পোস্ট। এখন এই নিউ ক্যাটাগরি এই রাউটটা কল হবে কখন? কোনো লিংকে ক্লিক করলে না ফর্মটা সাবমিট হলে? ফর্মটা সাবমিট হবে, তাহলে এখানে গেট নয়, এখানে হবে পোস্ট হবে। তো এটা ছাড়াও আরো অনেকগুলো মেথড আছে, পুট হতে পারে, প্যাচ হতে পারে, অ্যানি হতে পারে, ওদিকে আমরা একটু পরে যাব, এখন না।
অ্যানিটা দেখানো যেতে পারে, অ্যানিটা ইন্টারেস্টিং। গেট পোস্ট ছাড়া অ্যানিটা ইউজ করতে পারেন। সো রাউট পোস্ট আমরা নিচ্ছি এখানে। এখানে পোস্ট কেন লিখলাম? কারণ এই রাউটটা কল হচ্ছে কখন, যখন এই ফর্মটা সাবমিট হবে। আমরা যখন লারাভেলে কাজ করি, যখন একটা ফর্ম সাবমিটের মাধ্যমে কোনো একটা রাউট কল হয়, তখন সেখানে আমরা পোস্ট লিখে দিই। এবার নিউ ক্যাটাগরি, এটা হচ্ছে যে এখানে লিখে দিলাম রাউট নিউ ক্যাটাগরি, দ্যাট মিনস এই যে এখানে নিউ ক্যাটাগরি, অ্যাজ এর ভিতরে ইউআরএল থাকবে এটা, এবং এর জন্য ক্যাটাগরি কন্ট্রোলারের নিউ ফাংশনটা বা এখানে দিলাম ক্রিয়েট, বাস এই ক্রিয়েট ফাংশনটা কল হবে ধরেন, বা ধরেন এখানে বলে দিলাম নিউ ক্যাটাগরি, এভাবে বলে দিলাম। সো ক্যাটাগরি কন্ট্রোলারের নিউ ক্যাটাগরি ফাংশনটা কাজ করবে। তাহলে আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে যাচ্ছি, এখানে একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন নিউ ক্যাটাগরি। তাহলে এখন এখানে যদি বলে দিই রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা মনে করেন যে মানে এটা যেন এই জায়গাটায় যেন মানে সজীব এখানে নাই, সুধাংশু এখানে নাই, আমরা সবাই যেন এই জায়গাটায় একটা শুধু রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে একটু খেয়াল করেন এখন কি বলতেছি। এখানে একটা ক্যাটাগরি নাম, এখানে একটা ক্যাটাগরি ডিসক্রিপশন দিয়ে যখন আপনি সাবমিটে হিট করতেছেন, তখন আলটিমেটলি কি হচ্ছে, এই যে এই ইনপুট বক্সের ভিতরে একটা নাম লিখছি, আর এই টেক্সট এরিয়ার ভিতরে এখানে একটা ডিসক্রিপশন লিখছি। দেওয়ার পর এই যে সাবমিট বাটনটা, এই হচ্ছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনে যখন ক্লিক করা হচ্ছে, তখন এই ফর্মটা সাবমিট হবে, এবং এই ফর্মের এই যে অ্যাকশনের ভিতরে এসে একটা রাউট কল করে দেওয়া হয়। এই ফর্মটা সাবমিট হবে, ফর্মের মেথড হবে পোস্ট, ফর্মের মেথড দিতে হবে পোস্ট, এবং সাবমিট করলে এই রাউটটা কল হবে। ফর্মের অ্যাকশনের ভিতরে একটা রাউট ধরা দিতে হবে। যখন একটা ফর্ম সাবমিট হবে, ফর্মের অ্যাকশনের ভিতরে আমরা একটা রাউট ধরা দেবে হবে নিউ ক্যাটাগরি। এবার এই রাউটটার জন্য web.php ফাইলে আসতে হবে, এখানে এসে এই যে নিউ ক্যাটাগরি, যেহেতু এখানে লিখছে নিউ ক্যাটাগরি, সো এখানে এসে অ্যাজ এর ভিতরে নিউ ক্যাটাগরি, এর জন্য ইউআরএল এ থাকবে এইটা, এবং তার জন্য ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাসের নিউ ক্যাটাগরি ফাংশনটা কাজ করবে, এবং এটা একটা পোস্ট রিকোয়েস্ট, কারণ এটা ফর্ম সাবমিটের মাধ্যমে আসছে। ঠিক আছে, পোস্ট রিকোয়েস্ট। সো তাহলে এবার এটার জন্য যখন এই ফর্মটা সাবমিট হচ্ছে, তখন এই রাউটটা কল হচ্ছে, এই রাউট ধরে আমরা ক্যাটাগরি কন্ট্রোলারের নিউ ক্যাটাগরি ফাংশনে আসতেছি। সো ক্যাটাগরি কন্ট্রোলারের এ হচ্ছে নিউ ক্যাটাগরি ফাংশন, এখানে এসে রিটার্ন একটা স্ট্রিংকে রিটার্ন করলাম। এখন যদি আমরা এখানে যাই, এন্টার দেই এবং এখানে হিট করি, দেখেন এটা কিন্তু হয় নাই, এই নিউ ক্যাটাগরিটা হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আসে নাই। এখানে একটা এরর দেখাচ্ছে 419 পেজ এক্সপায়ার্ড, এটা একটু খেয়াল করেন। সো যখন এখান থেকে ফর্মটা সাবমিট করা হচ্ছে তখন বেসিক্যালি আমাদের মানে আমাদের বর্ণনা অনুযায়ী যে এখানে সাবমিটে ক্লিক করলে এই রাউটটা কল হবে, এই রাউটে এসে এই কন্ট্রোলারের এই ফাংশন ধরা দেওয়া হয়েছে, এই কন্ট্রোলারের ফাংশনের সাথে স্ট্রিং রিটার্ন করেছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা আসার কথা, বাট আসতেছে পেজ এক্সপায়ার্ড কেন? এর কারণ হচ্ছে যখন আমরা লারাভেলের ভিতরে আসি, যখন একটা ফর্ম সাবমিট হয়, এই ফর্মের ভিতরে একটা হিডেনের টোকেন পাঠাইতে হয়। এই টোকেন ছাড়া ফর্ম সাবমিট করা যায় না, এটা সিকিউরিটি পারপাসে করা হয়। তো একটা সিএসআরএফ টোকেন পাস করাইতে হয়। এখন এই টোকেনটা লারাভেলে বিভিন্ন ভার্সনে বিভিন্নভাবে ডিফাইন করা হয়। লারাভেল 7.8-এ জাস্ট এখানে @CSRF এই কথাটা লিখলেই এই ফর্মের হিডেন একটা টোকেন তৈরি হয়ে যায়, এবং সেই টোকেনটা ছাড়া এই ফর্মটা কখনোই সাবমিট হবে না। এটা সিকিউরিটি পারপাসে করা। তাহলে যখন লারাভেলে একটা ফর্ম সাবমিট করা হয়, তখন একটা টোকেন পাস করাইতে হয় ফর্মের ভিতরে। এই টোকেনটার জন্য @CSRF এই কথাটা আমরা লিখে দিব। এটা ছাড়াও আরও অনেক কিছু লেখা যায়, ডাবল কালে দিয়ে CSRF_field এভাবে অনেক কিছু লেখে, এগুলো লেখা যায়। বাট লারাভেল 8-এ জাস্ট @CSRF, এটা মনে হয় 7-এও মেবি এটা ইউজ করা যায়। তো সো @CSRF এই কথাটা লিখে দিলাম জাস্ট ফর্মের ভিতরে। এখন দেখেন, এবার যদি হিট করি, এবার যদি সাবমিটে হিট করি, এখন দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে। ঠিক আছে, সো এই টোকেনটা না থাকলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না, এই টোকেনটা এভাবে পাস করে দিতে হবে। এবং এটার ফলে এটা যদি না দেই তাহলে কি হয় দেখেন, এটা ধরেন দিচ্ছি না, @CSRFটা দিচ্ছি না, আমি এখানে যাচ্ছি, এটা রিলোড দিলাম, এবার দেখেন ইনস্পেক্ট করি,
ইন্সপেক্ট করে এখানে যে বডিটাকে ইন্সপেক্ট করে এই যে ফর্মটা দেখেন, এই ফর্মের ভিতরে কি কি আছে। ফর্মের ভিতরে একটা টেবিল আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে। এই যে ফর্ম, খেয়াল করছেন এই যে ফর্মটা এখানে ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড, এই যে ফর্ম ইন। সো এই ফর্মের ভিতরে কিন্তু কিছুই নাই, এটা আছে। এখন যদি আমি @csrf দিয়ে দেই, এই টোকেনটা এখানে দিয়ে দিলাম, এবার যদি রিলোড দেই, এখন যদি ফর্মটা এক্সপ্যান্ড করি, এই দেখেন ইনফ্যাক্ট টেবিলের উপরে ইনপুটের টাইপ হিডেন, নেম ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর টোকেন এবং একটা টোকেন চলে আসছে। সো দিস থিং ক্রিয়েটেড বাই এই @csrf, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া ফর্ম সাবমিট হবে না। এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি, এখানে কোনো কিছু লিখি, এখানে কোনো কিছু লিখি, সাবমিট দেই, এবার ফর্মটা সাবমিট, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতেছে। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে, এই যে এখান থেকে। এটাই আর কি, ঠিক আছে? যে যখন একটা ফর্ম সাবমিট করা হয় তখন একটা রাউট ধরা দিতে হয়, ফর্মের মেথড দিতে হয় পোস্ট, এই রাউটের ডেফিনেশন এভাবে দিতে হয়, এবং দেওয়ার পর কোনো একটা কন্ট্রোলারে ফাংশন ধরা দিতে হয়। এবার কন্ট্রোলারে ফাংশনে এসে এইখানে এসে আর জাস্ট আমরা একটা স্ট্রিং পাস করলাম। এবার স্ট্রিং পাস না করে আমরা চাচ্ছি যে এই ফর্মের ভিতরে সে যা ইনপুট দিবে, এখানে যা লিখতেছে, এই এখানে এগুলোর ভিতরে যা লিখতেছে সাবমিট হিট করার পর এই জিনিসগুলো এখানে আমি কিভাবে পাবো? তো তার জন্য আমরা এই রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। আমরা নর্মালি কি জানি যে $_post, এই যে সুপার গ্লোবাল অ্যারে, এর ভিতরে সবকিছু আছে, এখানেও সেম। আমরা যদি প্রিন্ট আন্ডারস্কোর আর করি পোস্টকে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন দেখেন এখানে ধরেন দেখলাম হাবিবুর রহমান, এখানে দিলাম ওয়েল, সাবমিট হিট করলাম, এই দেখেন একটা অ্যারে চলে আসছে, নেমের ভিতরে আসছে হাবিবুর রহমান, ডিসক্রিপশন চলে আসছে ওয়েল, বাটনে বাটন। আমরা জানি যে এই যে ইনপুট ফিল্ড যেগুলো আছে সেগুলোর যে নেম, এই নেমগুলো হয়ে যায় এই গ্লোবাল অ্যারের ইন্ডেক্স। এই যে নেম, ডিসক্রিপশন, বিটিএন, এই যে সাবমিটের যে ইনপুট এলিমেন্টটা তার নেম হচ্ছে বিটিএন, এই জন্য এখানে আসছে বিটিএন। ডিসক্রিপশনের এখানে আসছে ওয়েল, তো এই যে ডিসক্রিপশন হচ্ছে যে এই টেক্সট এরিয়ার নেমটা কি ডিসক্রিপশন, এই জন্য এখানে আসছে ডিসক্রিপশন। হাবিবুর রহমান এখানে নেম আসছে কেন? কারণ এই যে এখানে নেম দেওয়া হয়েছে। এখন এটা এক লাইনে না এসে আরো সুন্দর করা যেত, আমরা যদি এখানে এসে লিখতাম ইকো প্রি, ঠিক আছে, প্রি লিখে দিলাম। এবার যদি যাই, এবার এখানে রিলোড দিই, তাহলে এটা এবার এই যেভাবে আসছে, টোকেন, নেম, ডিসক্রিপশন, বিটিএন। এখন আমরা তো গ্লোবাল অ্যারে ধরে কাজ করব না যখন আমরা লারাবেলে আছি। তো এই যে রিকোয়েস্ট একটা ক্লাস ওরা ধরাই দিয়েছে কন্ট্রোলার ক্লাস তৈরি করার সময়, এখানে এসে আমরা এভাবে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। সো দিস ইজ দ্য নেম অফ দ্য ক্লাস অ্যান্ড দিস ইজ দ্য অবজেক্ট। এই অবজেক্ট ধরে এখানে যেভাবে লিখি রিটার্ন রিকোয়েস্ট অল, এটা যদি লিখে দেই, এবার যদি ব্রাউজারে যাই এবং এখানে যদি যাই এন্টার দেই, এখানে ধরেন হাবিবুর রহমান, এখানে লিখলাম ওয়েল, এবার দেখেন ডাটাটা এভাবে আসছে। সো এটা হচ্ছে জেসন ফরম্যাটে একটা ডাটা আসছে, ঠিক আছে, কি ভ্যালু পেয়ারে জেসন ফরম্যাটে ডাটা আসছে কি ভ্যালু পেয়ারে। এগুলো হচ্ছে কি, টোকেন, নেম, ডিসক্রিপশন, বাটন, এগুলো হচ্ছে কি, আর এগুলো হচ্ছে ভ্যালু। এগুলো হচ্ছে কি আর এগুলো হচ্ছে ভ্যালু। তো এখন এখানে টোকেন, নেম, ডিসক্রিপশন, বাটন, এগুলো বেসিক্যালি এই ইনপুট ফিল্ডের যে নেম। দেখেন এই যে একটা ইনপুট ফিল্ড, এটার নেম কি ছিল? এটার নেম ছিল নেম। এই টেক্সট এরিয়ার ইনপুট ফিল্ডের নেম কি ছিল? ডিসক্রিপশন। এই যে টেক্সট এরিয়ার নেম হচ্ছে ডিসক্রিপশন, এটা নেম ডিসক্রিপশন। আর এই সাবমিট বাটনটা, এই বাটনটা নেম হচ্ছে বিটিএন। এই জন্য এখানে সাবমিট হিট করলে এই যে নেম, বিটি, ডিসক্রিপশন, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। আর টোকেনটা তো আসছে বেসিক্যালি যে এখান থেকে। ওকে ফাইন। এখন এই তথ্যগুলো আমরা ডাটাবেজে এই টেবিলে সেভ করব কিভাবে, এই টেবিলের ভিতরে নিয়ে আসবো কিভাবে? একদম সিম্পল। তো এই ফরম্যাট ডাটা যখন আমরা লারাবেল প্রজেক্টের ভিতরে আছি, একটা এই ফরম্যাট ডাটাটা এখানে যা লেখা হবে, এই ফরম্যাট ডাটাগুলা আমরা এই টেবিলের ভিতরে কিভাবে আনবো? ফরম্যাট ডাটাগুলা এই টেবিলের ভিতরে আনার জন্য আমরা দুইটা লাইব্রেরি ইউজ করতে পারি। একটা হচ্ছে এলোকুয়েন্ট ওআরএম আর একটা হচ্ছে কোয়েরি বিল্ডার। laravel.com সাইটে আসলাম, ডকুমেন্টেশনে যাচ্ছি, ডকুমেন্টেশন থেকে এখানে যদি আমরা এই যে ডেটাবেজে যাই, এখানে দেখেন এই যে কোয়েরি বিল্ডার, এটা একটা লাইব্রেরি। কোয়েরি বিল্ডার এটা হচ্ছে একটা লাইব্রেরি। সো এই লাইব্রেরির এটা একটা ক্লাস আর কি। এই ক্লাসের ভিতরে অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলো দিয়ে
আমরা এই ফরম্যাট ডাটা এই ডাটাবেজের টেবিলের ভিতরে নিয়ে আসতে পারি। আবার আরেকটা আছে ইলোকুয়েন্ট ওআরএম। এই ইলোকুয়েন্ট ওআরএম এটা একটা ক্লাস। এই ক্লাসের ভিতরেও অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলোর মাধ্যমেও আমরা এই ফরম্যাট ডাটা এই টেবিলের ভিতরে নিয়ে আসতে পারি। তাহলে কি বললাম, যখন আপনি লারাভেল প্রজেক্টের ভিতরে যখন আমরা লারাভেল প্রজেক্টের ভিতরে আছি, একটা ফরম্যাট ডাটা টেবিলের ভিতরে নিয়ে আসার জন্য আমরা দুইটা লাইব্রেরি ইউজ করতে পারি। একটা হচ্ছে কোয়েরি বিল্ডার আর একটা হচ্ছে ইলোকুয়েন্ট ওআরএম। সো এই কোয়েরি বিল্ডার লাইব্রেরি এবং ইলোকুয়েন্ট ওআরএম লাইব্রেরি, উভয় লাইব্রেরির ভিতরে অনেক ফাংশন আছে যেগুলোর দিয়ে আমরা একটা ফরম্যাট ডাটা টেবিলের ভিতরে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে কোনটা ভালো, কোয়েরি বিল্ডার ভালো না ইলোকুয়েন্ট ওআরএম ভালো? দুটোই ভালো, কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না, দুটোই ভালো। ইলোকুয়েন্ট ওআরএম সম্পর্কে কিছু বলি। ইলোকুয়েন্ট ওআরএমটা হচ্ছে এটা সার্বজনীন স্বীকৃত একটা মানে ইন্টারন্যাশনাল ক্লাস। জাভা, সি শার্প, পাইথন, রুবি, প্যাসকেল সব জায়গায় এই ওআরএম ইউজ করা হয়। আমাদের পিএইচপি তো আমরা ইউজ করতে পারি। আর কোয়েরি বিল্ডার এটা হইতেছে সার্বজনীন স্বীকৃত না, এটা হচ্ছে লারাভেলের একটা বানানো, এটা টেইলর বানাইছে, লারাভেল যে বানাইছে টেইলর, সেই টেইলরের বানানো এই লাইব্রেরিটা কোয়েরি বিল্ডার। এই লাইব্রেরিটা অনেক পাওয়ারফুল, এই কোয়েরি বিল্ডার লাইব্রেরিটা। এর মধ্যে এমন এমন ফাংশন আছে যেটা আপনার মনে করেন 1 মাসের কাজ 5 মিনিটে সে করে দিবে। আপনি একটা কোয়েরি লিখবেন, সেই কোয়েরিটা লিখতে আপনার 1 মাস সময় লাগবে, জানাব কথা ঠোস সত্যি। একটা কোয়েরি লিখতে 1 মাস সময় লাগবে, তাও হবে কিনা সন্দেহ আছে, বুঝছেন? তখন আপনার বেতন হবে 2 লাখ টাকা। আপনি একটা কোয়েরি লিখতে 1 মাস সময় লাগবে এবং একটা জি জি, তখন আপনার এই কোয়েরি বিল্ডার তখন লিখতে হবে, এটা অনেক পাওয়ারফুল। 1 মাস একটু বেশি বললাম, অন্তত 10 দিন তো লাগবেই, যাই হোক। সো এটা আর ইলোকুয়েন্ট ওআরএম এটা হচ্ছে মানে সিম্পল কাজের জন্য, বাট এটা অনেক স্মার্ট ওআরএমটা। আমরা কি করব, আমরা 99.99 ক্ষেত্রে ইউজ করবো ইলোকুয়েন্ট ওআরএম এইটা, কারণ এটা হচ্ছে পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড। আর যেখানে আমরা আটকে যাব পারতেছি না, সেখানে আমরা কোয়েরি বিল্ডার ইউজ করব। কোয়েরি বিল্ডারটা হচ্ছে কি, এটা হলো আপনার এমভিসি না, কোয়েরি বিল্ডারটা ও মডেল বিশ্বাস করে না। আমরা লারাভেল প্র্যাকটিস করার সময় মডেল ভিউ কন্ট্রোলার অর্থাৎ এমভিসি ব্যাপারটা ধরে নিয়ে আসছি। এমভিসি আমরা জানি যে ডাটাবেজের সাথে কাজ করে কি মডেল। তো কোয়েরি বিল্ডার ক্লাস ওদের কথা হচ্ছে কোনো মডেল টডেল দরকার নেই, আমি সব আমার অবজেক্ট ইউজ করো, দেন টেবিলের সাথে কানেক্ট করে কাজ করো, এটা হচ্ছে কোয়েরি বিল্ডারের কথা। আর ওআরএম বলে যে না, প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল থাকবে। এই যে যেমন এখানে ধরেন ক্যাটাগরিজ যে টেবিলটা, এই ক্যাটাগরিজ টেবিলের জন্য কিন্তু একটা মডেল আছে, যে ক্যাটাগরি মডেল। সো এই যে ক্যাটাগরি এই মডেলটা এই টেবিলের জন্য আমরা করছি। ইনফ্যাক্ট যখন আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করতে গেছিলাম, মাইগ্রেশন ফাইল তৈরি হয় না, এই যেখানে এরর দেখাইছে। সাপোর্ট দিচ্ছে না, এটা একটা ভুল করছে, হ্যাঁ। তৈরি হইতেছে না, হ্যাঁ। হুম, যে মডেল ছাড়া টেবিল তৈরি হচ্ছে না। বাট আবার আমরা চাইলে কিন্তু মানে কোয়েরি বিল্ডার যে লাইব্রেরিটা, সে কিন্তু মডেলকে সাপোর্ট করতেছে না। ইনফ্যাক্ট লারাভেলের যে ভার্সনগুলো, ইনফ্যাক্ট পিএস ভার্সন 7ও কিন্তু এই মডেল ফোল্ডারটা ছিল না, আমরা তৈরি করে নিতাম। লারাভেল 8-এ ওরা এরকম দিয়ে দিছে স্ট্রাকচারটা, স্মার্ট স্ট্রাকচার, এটা লারাভেল 8 অনেক স্মার্ট স্ট্রাকচার। হ্যাঁ, তো এটা আমরা তৈরি করে নিতাম। আবার লারাভেল মনে হয় 5.6-এ মনে মডেল ছিল না, কোথায় ছিল আর কি, মাঝখানে দুই জায়গায় মডেল, দুইটা ভার্সনে মডেল ফোল্ডারই ছিল না, আমরা মডেল তৈরি করে নিতাম। অ্যাপের ভিতরে সরাসরি মডেলগুলো থাকতো, আর কি, মডেল কোনো ফোল্ডারে থাকতো না। লারাভেল 8 আবার মডেল ফোল্ডার তৈরি করে তার ভিতরে মডেলগুলো রাখছে। ওকে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সো এই কোয়েরি বিল্ডার লাইব্রেরিটা, এটার ভিতরে অনেকগুলো ফাংশন আছে, সেগুলো ধরে কাজ করতে পারি। সো এটা ধরো আমরা ডাটাবেজে ডাটা সেভ, তুলে আনা, এগুলো করতে পারি, আবার ওআরএম ধরেও করতে পারি। সো ওআরএমটা হচ্ছে এ বলে যে প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল থাকবে। এই যে ক্যাটাগরিজ টেবিলের জন্য, এই ক্যাটাগরিজ টেবিলের জন্য এই যে ক্যাটাগরি মডেল। সো এটা কিভাবে বুঝলাম, যখন আপনি লারাভেল প্রজেক্টের ভিতরে আছেন, এই মডেলের ভিতরে যে নামগুলো থাকবে, মডেলের নাম হবে সিঙ্গুলার, যেমন ক্যাটাগরি, আর টেবিলের নাম হচ্ছে ক্যাটাগরিজ, টেবিলের নাম হচ্ছে প্লুরাল।
যখন এইভাবে নেমিং কনভেনশনটা থাকবে, লারাভেল প্রজেক্টের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার এভাবে করাই আছে, তখন অটো পেয়ে যাবে। লারাভেল প্রজেক্ট বুঝে যাবে যে এই মডেলের জন্য এই টেবিলটা। যেমন এখানে মডেলের নাম দেখেন ইউজার, আর এখানে টেবিল আছে ইউজার্স। সো টেবিলের নাম প্লুরাল, মডেলের নাম সিঙ্গুলার। এই জন্য লারাভেল প্রজেক্ট বুঝে যাবে যে এই মডেলটা এই টেবিলের জন্য। এটা হইতেছে আমি এলোকুয়েন্ট ওআরএম এর কথা বলতেছি, ওআরএম এর কথা বলছি। কোয়েরি বিল্ডার আবার বলে যে মডেলের দরকার নেই, মডেল বাদ, আমি একাই 100। তাহলে এখন আমরা যখন এখানে আসতেছি, এখন আমরা এই রিকোয়েস্ট যে অবজেক্টটা, এই রিকোয়েস্ট অবজেক্টের ভিতরে ফরম্যাট ডাটাগুলো আছে। এখন এই অবজেক্ট থেকে ডাটাগুলোকে আমি এই টেবিলে পাস করব, এই টেবিলের ভিতরে নিয়ে আসবো। সো কোয়েরি বিল্ডার যদি আনতে চাই তাহলে কিভাবে করতে হবে? কোয়েরি বিল্ডারের জন্য প্রথমে ইউজ করতে হবে ডিবি। এই ডিবি অবজেক্ট ইউজ করতে হয়। এবারে ডিবি অবজেক্টের ভিতরে টেবিল নামের একটা ফাংশন ইউজ করতে হয়। টেবিলের ভিতরে আমাকে টেবিলের নামটা দিতে হবে। আমি কোন টেবিলে ডাটাটা দিব? আমি ক্যাটাগরিজ টেবিলে ডাটাটা দিব। তখন এখানে লিখতে হবে ক্যাটাগরিজ। উপরে কিন্তু আগে ডিবি ইউজ করে নিতে হবে। এবার এখানে একটা ফাংশন লিখতে হবে ক্রিয়েট। এখানে আমাকে একটা অ্যারে পাস করতে হবে। এই অ্যারের ভিতরে প্রথমে লিখতে হবে টেবিলের কলামের নাম, এরপরে লিখতে হবে ইনপুট ফিল্ডের নাম। দ্যাটস ইট, আর কিছুই না। তো এই যে ডিবি স্কোপ রেজুলেশন অপারেটর, এই অবজেক্টটা হইতেছে এই যে কোয়েরি বিল্ডার এই লাইব্রেরিটা। তো এই অবজেক্টটার উপরে এখানে ডিবি ইউজ করতে হবে। এই টেবিলের ফাংশনটার ভিতরে টেবিলের নাম দিতে হবে, আপনি যে টেবিলের সাথে কাজ করতে চাচ্ছেন সেই টেবিলের নামটা দিলেন। এরপর ক্রিয়েট মেথড, ক্রিয়েট মেথডের ভিতরে এখানে একটা অ্যারে পাস করলাম। সো নেম, ডিসক্রিপশন, এগুলো হচ্ছে এই ক্যাটাগরিজ টেবিলের কলামের নাম। নেম, ডিসক্রিপশন, এই ক্যাটাগরিজ যে টেবিলটা আছে দেখেন এখানে এই যে নেম, ডিসক্রিপশন। এখন আপনি বলতে পারেন আইডি কেন দিলাম না? কারণ আইডিটা হচ্ছে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। স্ট্রাকচারে যাই, এই দেখেন আইডি হচ্ছে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, এটা একা একা বাড়বে, এটা কিছু দিতে হয় না। ক্রিয়েটেড, আপডেটেড, এগুলো আমি চাইলে এখানে দিতে পারতাম, বাট দিলাম না। এগুলোতে কোনো ভ্যালু যাবে না, এগুলোতে ডিফল্ট দেখেন যেখানে নাল থাকবে, যে ডিফল্ট নাল, এগুলোতে কোনো ভ্যালু যাবে না। ওকে ইগনোর করেন, লাগবে না, বাদ দেন। চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি, বাট দিচ্ছি না। সো এতটুকুন লিখলাম। এরপর এখানে লিখলাম রিটার্ন সাকসেস। ঠিক আছে। এবার যদি আমি যাই এখানে এন্টার দেই, এখানে ধরেন লিখলাম যে রিপোর্টার, এখানে লিখলাম ওয়েল, সাবমিট দিলাম। ওয়াও, ক্রিয়েট, CREAT, আনডিফাইল বলতেছে ক্রিয়েট, মডেলটা নাই। আচ্ছা দেখি এখানে ওরা কি রাখছে মডেলটা। ক্রিয়েট নামের কিছু পাইতেছে না, কারণ কি? দাঁড়ান দেখি এখানে ইনসার্ট কোথায়, যে ইনসার্ট, ও আই এম সরি, ক্রিয়েট হবে না, ইনসার্ট হবে। ফাংশনের নামটা হবে ইনসার্ট, ক্রিয়েট হবে না। ওকে। সো এই যে ডিবি ক্লাসের অবজেক্ট ধরে টেবিল ফাংশনের ভিতরে টেবিলের নামটা দেবো, এখানে ফাংশনের নামটা হবে ইনসার্ট, ক্রিয়েট না। এবার যদি আমরা এখানে আসি, রিলোড দেই, এখানে ধরেন লিখলাম রিপোর্টার, লিখলাম হচ্ছে ওয়েল, সাবমিটে হিট করলাম, বলতেছে সাকসেস। টেবিলে যাচ্ছি, ব্রাউজারে ক্লিক করলাম, এখানে একটা রো চলে আসছে, দেখেন রিপোর্টার ওয়েল। এই যে ক্রিয়েটেড, আপডেট, এগুলো হচ্ছে নাল। ঠিক আছে। সো দিস ইজ কোয়েরি বিল্ডার। এভাবে আপনারা যেখান থেকে দেখে নিতে পারেন কোথায় কি আছে না আছে। ঠিক আছে। এখানে যে ডাটাবেস থেকে ডাটা তুলে আনা, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে W3 স্কুলের একটা জিনিস দেখাচ্ছিলাম, যে W3 স্কুলের ভিতরে এখানে কোয়েরি লেখা যায়। এই যে SQL যে ব্যাপারটা আছে, এটা হইতেছে মানে নর্মালি কাজের জন্য আর কি। ঠিক আছে, এগুলো নর্মাল কাজের জন্য। আর এখানে আমরা যেগুলো লিখবো এগুলো হইতেছে, এগুলোকে বলে অ্যাক্টিভ রেকর্ডস ক্লাস। তো এগুলোর চাইতে এগুলো হতেছে জাস্ট আপনি প্র্যাকটিস করার জন্য, বাট যখন আমরা প্রফেশনাল কাজ করি কখনোই আমরা এগুলো ইউজ করি না। এগুলো ইউজ করলে বরঞ্চ কিছু কিছু ঝামেলা আছে, এগুলো আমরা জাস্ট রাফ প্র্যাকটিস করার জন্য। অ্যাজ এ প্রথম ক্লাস হিসেবে লাস্ট ক্লাসে আমরা এগুলো বলছিলাম। এসকিউএল সার্ভারে লাগবে, হ্যাঁ, মানে মাইএসকিউএল এর সাথে দরকার নেই আর কি। হ্যাঁ, এসকিউএল এ লাগবে। এখন এই জায়গাটা একটু খেয়াল করেন। সো ক্যাটাগরিজ, ইনসার্ট ফাংশন, এটা হয়ে গেল। সো এটা হচ্ছে আপনার কোয়েরি বিল্ডার প্রসেসটা আর কি। এখন এই কোয়েরি বিল্ডার প্রসেসটা আমরা আসলে কাজটা একটু কমই করব, কারণ আমাদের হচ্ছে ইলোকুয়েন্ট ওআরএমটা লাগবে। ইলোকুয়েন্ট ওআরএম ধরে কীভাবে কাজ করব।
এখন ওআরএম ধরে যে ডাটা ইনসার্ট করতে চাই আমরা আমরা জানি যে প্রথমে যেটা করতে হবে এখানে ইউজ করতে হবে মডেলকে। কোন টেবিল ডাটা পাঠাবো? ক্যাটাগরি টেবিলকে আগে ইউজ করে নেই। ক্যাটাগরি মডেলটাকে ইউজ করলাম, অ্যাপ মডেল ক্যাটাগরিজ ইউজ করার পর এবার এখানে যেটা করব আমরা ক্যাটাগরি ইজ ইকুয়াল টু নিউ ক্যাটাগরি, এই মডেলের একটা অবজেক্ট তৈরি করলাম। এই যে ক্যাটাগরি মডেলটাকে উপরে আমরা ইউজ করলাম, ইউজ করে বললাম ক্যাটাগরি এ নিউ ক্যাটাগরি, এটা হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের নামের আগে নিউ কিওয়ার্ড ব্যবহার করলে ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়, সেটাকে আমরা এখানে রাখলাম। এবার এটা ধরে এখানে লিখব নেম সমান সমান রিকোয়েস্ট নেম, ডিসক্রিপশন ডিসক্রিপশন কমা কেন হবে, এবার ক্যাটাগরি এখানে হবে হচ্ছে আপনার সেভ। ঠিক আছে, তো এখন দেখেন এই যে আমরা এখানে কি করলাম। তো বেসিক্যালি প্রথমে এই যে ক্যাটাগরি যে এই যে মডেলটা ক্যাটাগরি মডেলটা আমরা এখানে কেন ইউজ করলাম, আমরা চাচ্ছি এই ক্যাটাগরিজ টেবিলে ডাটা নিয়ে আসব। এখন এই ক্যাটাগরিজ টেবিলের জন্য কোন মডেলটা রাখা আছে? ক্যাটাগরি মডেলটা। কিভাবে বুঝলাম? মডেলের নাম সিঙ্গুলার, টেবিলের নাম প্লুরাল, এজন্য বুঝতে পারতেছি যে এই টেবিলটার জন্য এই মডেলটা ইউজ করে নিলাম। এবার এই মডেলটার একটা অবজেক্ট তৈরি করলাম, নিউ দিলে ক্লাসের নামের আগে নিউ কিওয়ার্ড বসলে তার একটা অবজেক্ট তৈরি হয়। এবার সেই অবজেক্ট ধরে এখানে নেম ডিসক্রিপশন এগুলো হচ্ছে কি এই যে মডেলটা ক্যাটাগরি মডেলটা ক্যাটাগরিজ টেবিলের সাথে এঙ্গেজ। এই টেবিলের যে কলামগুলো আছে যে নেম ডিসক্রিপশন এগুলাই এখানে লেখা হয়েছে নেম ডিসক্রিপশন। এই যে ক্যাটাগরি মডেলের একটা অবজেক্ট এইটা, এবার এই অবজেক্ট ধরে নেম ডিসক্রিপশন, এই যে নেম ডিসক্রিপশন। এবার ভিতরে যে রিকোয়েস্টের ভিতরে হচ্ছে ফর্ম থেকে আসতেছে, এই যে ফর্ম থেকে, এই যে ফর্ম থেকে যাচ্ছে নেম এই ইনপুট ফিল্ডের নাম হচ্ছে নেম, এই ইনপুট ফিল্ডের নাম হচ্ছে ডিসক্রিপশন। তো রিকোয়েস্টের নেম রিকোয়েস্টের সো এগুলোর ভিতরে আমি এই ভ্যালুগুলো, এটা হচ্ছে ফর্মের ভ্যালু, এটা হচ্ছে ডাটাবেজের টেবিলের ভ্যালু। ফর্মের ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করে দিলাম, দিয়ে দেন আমি ফাইনালি সেভ করে দিলাম, রিটার্ন সাকসেস। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে দিলাম ধরেন মোবাইল, এখানে বললাম যে ওয়েল, সাবমিট দিলাম, বলতেছে সাকসেস। যদি আমরা এখানে যাই ব্রাউজার যাই দেখেন এখানে একটা চলে আসছে। সো এই হচ্ছে আমাদের ইলোকুয়েন্ট ওআরএম। সো ওআরএম এর আরও একটা প্রসেস আছে শর্টকাট, এটাও আমরা জানি, সেটা হচ্ছে যে আমরা যদি এইভাবে বলি ক্যাটাগরি এই মডেলের ধরে ক্রিয়েট নামের একটা ফাংশন আছে, এই ক্রিয়েটের ভিতরে যদি বলে দেই রিকোয়েস্ট অল, হ্যাঁ এটা যদি বলে দেই তাহলে আর এগুলো লিখতে হয় না আর কি, একটা ফাংশন দিয়ে হয়ে যাবে কাজ। তো এক্ষেত্রে যেটা করতে হয় মানে এই ক্যাটাগরি যে ক্লাসটা আমরা এখানে ইউজ করলাম, এই ক্লাসের একটা মেথড আছে ক্রিয়েট, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, এর ভিতরে এই যে রিকোয়েস্ট অবজেক্ট ধরে এই অল ফাংশনটা কল করলে হয়ে যায়, এগুলো না লিখলেও হয়ে যায়। এখন এই ক্যাটাগরি অবজেক্ট ধরে বেসিক্যালি আমাদের ক্রিয়েট ফাংশনটা কল করে এভাবে যখন করবো তখন একটা কাজ করে নিতে হয় এই মডেলের ভিতরে। এই মডেলটা ক্যাটাগরি মডেলটা ক্যাটাগরিজ টেবিলের সাথে অ্যাঙ্গেজ, এই টেবিলের ভিতরে যে কলামগুলো আছে এগুলোকে এখানে মেনশন করে দিতে হয়। এখানে একটা লিখতে হয় প্রোটেক্টেড ফিলেবল, একটা অ্যারে ডিক্লেয়ার করে দিতে হয়। এখানে বলে দিলাম নেম ডিসক্রিপশন, জাস্ট যে কলামগুলো ইউজার ইনপুট যাচ্ছে। এখানে দেখেন আমরা যখন ওআরএম ধরে ডাটা দিচ্ছি এই ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট অটো ভ্যালু চলে আসতেছে, খেয়াল করছেন? কোয়েরি বিল্ডার দিলে কিন্তু এখানে ফাঁকা আসে, নাল নাল আসে, এখানে অটোমেটিক্যালি ভ্যালু এখানে চলে আসছে। সো তাহলে আমরা এভাবে প্রোটেক্টেড ফিলেবল করে দিলাম মডেলের ভিতরে নেম আর ডিসক্রিপশনটাকে, ঠিক আছে। এবার এখানে লিখে দিলাম রিকোয়েস্ট অল, এটা বলে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, এখানে যদি যাই এবং যদি রিলোড দেই, এখানে ধরেন বললাম যে ইলেকট্রনিক্স, এখানে বললাম এইভাবে বলে দিলাম কিছু, ঠিক আছে। এবার যদি সাবমিট দেই বলতেছে সাকসেস, এবং যদি টেবিলে আসি এখানে দেখেন ডাটাগুলো এখানে চলে আসছে, কিন্তু ক্যাটাগরি নেম এভাবে ডিসক্রিপশন টাইমটা চলে আসছে। সো দিস ইজ দ্য থ্রি প্রসেস বেসিক্যালি। এইভাবে আমরা এই দুটো হচ্ছে ওআরএম, এই একটা হচ্ছে কোয়েরি বিল্ডার, ডাটা সেভ করতে পারি। সো আই থিঙ্ক আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব যে ওআরএমটা প্র্যাকটিস করার জন্যই আর কি। কোয়েরি বিল্ডারটা আমরা ইগনোর করব, বাট যখন আমাদের বড় সড়ো কোয়েরি আসবে তখন আমাদের এগুলো লিখতে হবে আর কি, ঠিক আছে। সো তাহলে এখানে রিটার্ন সাকসেস না করে ধরেন আমি বলে দিলাম রিটার্ন রিডিরেক্ট স্ল্যাশ অ্যাড ক্যাটাগরি,
এখানে একটা মেসেজ দিয়ে দেব উইথ। আমি যদি এইভাবে লিখে দেই তাহলে একটা কাজ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। দেখেন কি হয়, সাকসেসফুলি। ওকে, তো অ্যাড ক্যাটাগরি এখানে উইথ দিয়ে দিয়ে মেসেজ ক্যাটাগরি ইনফো ক্রিয়েট সাকসেসফুলি। ঠিক আছে, এভাবে বলে দিলাম। বলে দেওয়ার পরে যেটা হয়েছে এখানে just a minute. আচ্ছা, তো এখন যখন আমি এভাবে লিখে দিচ্ছি আপনার রিটার্ন রিডিরেক্ট স্ল্যাশ অ্যাড ক্যাটাগরি, সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এই যে এই রাউটটা অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি সেভ করার পর এই ফর্মটাই আবার যাবে। সো এইখানে যে অ্যাড ক্যাটাগরি স্ল্যাশ অ্যাড ক্যাটাগরি এই জিনিসটাই এখানে রিডিরেক্টের ভিতরে এখানে লিখে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে টু, এটা কিন্তু আমি লিখি নাই, এটা আমার এখানে জাস্ট পিএসপি স্ট্রমের কারণে এখানে চলে আসছে টুটা। এরপরে উইথ, উইথ হচ্ছে একটা ফাংশন, এখানে এটা হচ্ছে আমার একটা ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ভ্যালু। তো এই মেসেজ ইন্ডেক্সে এই ভ্যালুটা পাওয়া যাবে সেশনে একবারের জন্য, আমরা এইভাবে লিখে দিলাম। তো ক্যাটাগরিটা সেভ করার পরে সে এখানে রিটার্ন করবে এবং এই মেসেজের ভিতরে এই মেসেজটা নিয়ে যাবে। এবার আমরা এই অ্যাড ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কন্ট্রোলারে অ্যাড ফাংশনটা কাজ করতেছে। ক্যাটাগরি কন্ট্রোলারে অ্যাড ফাংশনে এসে এই ভিউটা আসতেছে অ্যাড, এই অ্যাডের ভিতরে এসে এখানে আমরা ম্যাসেজটাকে প্রিন্ট করতে পারবো। এখানে যদি আমি একটা h1 ট্যাগ নেই, তো প্রিন্ট করার জন্য লিখতে হবে সেশন স্কোপ গেট, এরপরে ওই মেসেজটা ইন্ডেক্সটা। তো সেশনের এসটা বড় হাতে লিখতে হবে। এটা হচ্ছে একটা গ্লোবাল অবজেক্ট, লারাভেলের ভিতরে যখন আমরা আসে অবজেক্ট ইউজ করতে পারবো। গেট এই ফাংশনের ভিতরে আমরা এইখানে যে নামটা লিখে দিবেন এই যে জায়গাটায়, এখানে যা লিখে দিব আমরা সেই জিনিসটাই এখানে এসে লিখে দিলাম। এবার যদি যাই, এখন দেখেন কি হয়। এখন যদি আমরা এখানে যাই, এবার এখানে লিখে দিলাম ক্যাটাগরি নেমের ভিতরে ধরেন লিখে দিলাম ইয়েলো, এখানে বলে দিলাম যে GOOD গুড ইয়েলো ইয়েলো। ওকে, এবার যদি সাবমিটে হিট করি, দেখেন বলতেছে ক্যাটাগরি ইনফো ক্রিয়েট সাকসেসফুলি এবং আমি এখানে আসছি। এবার যদি ডাটাবেজে যদি যাই ব্রাউজ করি, এখানে একটা রো চলে আসছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ডাটাবেজে গিয়ে না দেখে আমরা চাচ্ছি যে অল ক্যাটাগরিতে ক্লিক করলে, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পর আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করতেছি অল ক্যাটাগরিতে ক্লিক করলে সেগুলো এখানে দেখা যাবে। সেটি কিভাবে করব? ভেরি সিম্পল। সো অল ক্যাটাগরিতে ক্লিক করলে, এই অল ক্যাটাগরিতে ক্লিক করলে ইউআরএল এ কি আসতেছে? অল ক্যাটাগরি। এর জন্য যে কন্ট্রোলারের যে ফাংশন কাজ করতেছে সেখান থেকে আমরা এই টেবিলটার জন্য যে মডেলটা আছে সেই মডেলকে রিকোয়েস্ট করব, মডেল ডাটাগুলো দিবে, সেগুলোকে আমরা ভিউতে পাঠিয়ে দিব কন্ট্রোলার থেকে, তাহলে তো হয়ে যাবে। তো অল ক্যাটাগরির জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন কাজ করতেছে? অল ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন কাজ করতেছে। ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে আসলাম, এই যে এখান থেকে আমি এই যে ক্যাটাগরি মডেলকে ইউজ করাই আছে। আমার কি লাগবে? ক্যাটাগরিগুলো কোন মডেলের সাথে আছে? ক্যাটাগরি মডেলকে ইউজ করলাম। দেন এখানে এই ক্যাটাগরি মডেলের অবজেক্ট ধরে এই অল ফাংশনটাকে আমরা কল করব। সো ক্যাটাগরি মডেলের অবজেক্ট ধরে অল ফাংশন আমরা ইউজ করলাম। এই অল ফাংশন কি করবে? এই মডেলটা যে টেবিলের সাথে এঙ্গেজ, এই টেবিলের ভিতরে যতগুলো রো আছে এই সবগুলো রোকে এই রিটার্ন করবে, সেটাকে আমরা এটার ভিতরে রাখলাম। এবং যেহেতু সবগুলো রো দিবে অর্থাৎ একাধিক রো, এই জন্য এখানে নামটা প্লুরাল, ক্যাটাগরিজ। এবং এটাকে যদি আমি রিটার্ন করি, দেখেন রিটার্ন করে দিলাম ক্যাটাগরিজ। সো এই ভদ্রলোক যা দিবে সেটাকে আমি এটার ভিতরে রাখলাম এবং সেটাকে রিটার্ন করলাম। এই ভিউটাকে রিটার্ন করার আগে এটাকে রিটার্ন করলাম। এখন যদি ব্রাউজারে যাই, অল ক্যাটাগরিতে হিট করি, দেখেন এখানে আমাদের এই ডাটাগুলো এভাবে চলে আসছে, 1টা 2টা 3টা 4টা। এই যে ডাটাবেজে যেগুলো ছিল 4টা ছিল, রিপোর্টার, মোবাইল, ইলেকট্রনিক্স, হলো
এই যে রিপোর্টার, মোবাইল, ইলেকট্রনিক্স এবং ইয়েলো, ঠিক আছে, 4টা ডাটা এখানে আছে। তো এবার এই জিনিসগুলোকে যদি আমরা এখান থেকে এই ডাটাগুলোকে আমরা এই ভিউয়ের মধ্যে দেখাবো, ম্যানেজের ভিতরে এই যে টেবিলটা আছে এর মুখে দেখাবো, তাহলে এবার আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা এখানে কিভাবে পাঠাবো। সো আমরা এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো একটা যে কোনো একটা ভেরিয়েবলের নাম, এরপর লিখবো এইটা, এইভাবে পাঠাবো। সো এখন এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই যে এটা একটা ভেরিয়েবল আমরা নিচ্ছি, এই ভেরিয়েবলগুলোকে এইভাবে ডিক্লেয়ার করলে কোনো সমস্যা নাই, বাট আমরা একটা ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল নিয়ে কাজ করব আর উপরে সেটাকে ডিক্লেয়ার করে নিব। সো প্রোটেক্টেড দিয়ে দিলাম ধরেন ক্যাটাগরিজ, এই প্র্যাকটিসটা করবেন সব সময়, হ্যাঁ। সো উপরে আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিলাম। একটা ক্লাসের ভিতরে যখন আমি আছি যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করব সেগুলোর উপরে একবার ডিক্লেয়ার করে দিব। সো প্রোটেক্টেড বা প্রাইভেট লিখতে পারেন, প্রাইভেট লিখে দিলাম, এটা প্রোটেক্টেড থাকুক সমস্যা নেই, ক্যাটাগরিজ। এবং সেই এটার ভিতরে এই যে একটা প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয়। দিস ক্যাটাগরিজ সমান সমান এই যা দিল সেটাকে আমরা এর ভিতরে রাখলাম এবং সেটাকে আমরা এভাবে এই ক্যাটাগরিজের মাধ্যমে এখানে পাঠিয়ে দিলাম। সো দিস ইজ অ্যারে, এর ভিতরে এই যে এখানে যা লিখে দিলাম এই জিনিসটাই এই ম্যানেজের ভিতরে পাওয়া যাবে, এই ক্যাটাগরিজ। আর এটার ভিতরে তো আমার এই জিনিসটা রাখলাম। সো এই ক্যাটাগরিজটাকে এবার আমি ম্যানেজের ভিতরে পাবো। এই যে ম্যানেজে যাচ্ছি, এই যে এখানে টিআরটা আছে, এখানে লিখবো @ ফর ইচ ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, এবং এই টিআর এর পরে এখানে লিখে দেব @end ফর ইচ। সো এই যে ফর ইচ দিয়ে শুরু করলাম, ফর ইচ দিয়ে শেষ করলাম। এখন এটা হচ্ছে ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরিজ কেন লিখলাম, কারণ এই যে এখান থেকে পাঠাইছিলাম ক্যাটাগরিজ, এই জিনিসটা এবং এই জিনিসটা সেম, শুধুমাত্র ডলার সাইনটা অ্যাডিশনাল অ্যাড হয়েছে। এখানে হলো আমার সবগুলো ক্যাটাগরি আছে, এখানে আপাতত আমার 4টা ক্যাটাগরি আছে। সো এখান থেকে এখানে একটা ক্যাটাগরি আসবে, একটা ক্যাটাগরি আসবে, এখান থেকে তার নাম এবং তার ডিসক্রিপশনটা এখানে প্রিন্ট হবে। সো এখানে আমরা দিব হচ্ছে তার ডাবল কার্লি দিয়ে ক্যাটাগরি নেম, আর এখানে যাবে হচ্ছে ডাবল কার্লি দিয়ে ক্যাটাগরি এই যে ডিসক্রিপশন, এটা এখানে যাবে। সো এবার যদি ব্রাউজারে যাই, আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে আছে, ফর্মটা আছে, অল ক্যাটাগরিতে গেলে দেখেন এভাবে দেখাচ্ছে। আরেকটা ক্যাটাগরি তৈরি করি, ধরেন ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে স্পোর্টস, এখানে ধরেন লিখলাম স্পোর্টস 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 লিখে দিলাম। ক্যাটাগরি ইনপুট ক্রিয়েট সাকসেসফুলি, অল ক্যাটাগরিতে যাই, এই যে স্পোর্টস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের, আমরা মোটামুটি ডাটা সেভ করাটা দেখলাম এবং ডাটা তুলে আনাটা দেখলাম, কিভাবে ডাটা সেভ করতে পারতেছি এবং কিভাবে তুলে আনতে পারতেছি, ঠিক আছে। তো আর দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে এডিটর আপডেট ডিলিট। তো এডিট আপডেট ডিলিটটা নেক্সট দিন করি নাকি, নাকি এখন করে দিব? সুধাংশু আছেন? কখন আইলো পোলাটা? জি। হুম 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 হ্যাঁ, এখানে ভালো কথা বলছেন এই জায়গাটায়, সেটা হচ্ছে যে এখানে আমাদের সিরিয়ালগুলো সব এক এক চলে আসছে, সিরিয়ালগুলো 1 2 3 আসবে, ঠিক আছে, 1 2 3 4 এভাবে আসবে। তো সেটা আমরা করার জন্য এখানে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই করতে অনেকভাবে করতে পারি। সবচেয়ে সহজ হচ্ছে যখন এখানে অ্যাকচুয়ালি আইডি দেওয়াটা ঠিক না। এখানে এই যখন আপনি একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাড ডলার্স অ্যান্ড লুপ, এই অবজেক্ট ইউজ করবেন। ডলার্স অ্যান্ড লুপ এই অবজেক্ট একটা গ্লোবাল অবজেক্ট, ওয়ানলি ফর ব্লেড ফাইল এবং @for is এটার জন্য। সো এই লুপটা কতবার ঘুরতেছে সেটা এই ডলার্স অ্যান্ড লুপ এই অবজেক্টটা পায়, এটা একটা গ্লোবাল অবজেক্ট। এখানে লিখে দিতে ইটারেশন, লুপ ইটারেশন, হ্যাঁ ITERA ইটারেশন লিখে দিলাম। এবার যদি রিলোড দিয়ে দেখেন এই যে 1 2 3 4 5 হয়ে চলে আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার।
এডিট আপডেট আসলে এখন করা যাবে, সমস্যা নাই, বাট আমার যেটা মনে হয় যে আপনারা একটু মানে কম্প্রোমাইজ করেন, বাট আমি চাচ্ছি যে হ্যাঁ, বাট এটা কিন্তু আজ কমপ্লিট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, বৃহস্পতিবার। থ্যাংক ইউ ভেরি মাচ। সুধাংশু কিছু বলবেন? আপনার মাহিদি হাসান, হ্যাঁ, জাহিদ হাসান বলেন। হ্যাঁ, ইএনভি। হ্যাঁ, কেন হবে না? এরকম তো হওয়ার কথা না। ফাইম কেন হয় বলেন তো? এরকম তো হওয়ার কথা না নাকি? আচ্ছা, আচ্ছা, আপনি তো যা দিবেন তাই তো যাবে, এখানে একটা নাম ওখান থেকে উদাহ হয়ে কেমনে যাবে, এটা তো একটু মানে এটা হয়তো কোনো গন্ডগোল হতে পারে। মানে আমি যখন লারাভেলটাকে পুশ করতেছি কোনো একটা রিপোজিটরিতে, তাহলে আমি যা পুশ করতেছি সেই পুরো জিনিসটাই তো যাবে। এমনি লারাভেলে একটা সমস্যা হয়, ভেন্ডর একটু একটু গন্ডগোল বাজে, তাই না? ভেন্ডরটা হয়তো যায় না আর কি, ওটাকে সিস্টেম করে নিতে হয় আর কি, যাই হোক। তো এখন বাট ওখানে নাম তো কোনো চেঞ্জ হওয়ার কথা না আর কি। এখন এটা কেন হইতেছে এটা এই করতে হবে আর কি। সো দেখেন গতাগতি ফার্মের সাথে কনসাল্ট করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেটা বলতে নিছিলাম, সুধাংশু শুনতে পাচ্ছেন? আপনার শরীরের অবস্থা ভালো? বেশি বেশি গরম পানি খাবেন। আর হচ্ছে এই যে কাজটুকু আজকে করলাম পুরো কাজটা করে নেক্সট ক্লাসে আসবেন, ঠিক আছে, বৃহস্পতিবার। আচ্ছা, ধন্যবাদ। এই জুয়েল, জুয়েল আছেন? জুয়েল রানা, জুয়েল। আচ্ছা, ও মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, জুয়েলের সাথে আমি পরে কথা বলে নেব, ঠিক আছে। মেহেদি হাসান, তাহলে ভালো থাকেন নাকি, এটা করতে থাকেন আর কি, হ্যাঁ। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি ভিডিওটা, সমস্যা নাই। করতে থাকেন, আর আমরা আশা করি যে আর এর কালকের যে ক্লাসটা হবে মানে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ক্লাসে আমরা এই ক্রুটা করার পরে দেন আপনাদের একটু মিডুলার দেখা দেবো। আমরা রোববার থেকে প্রজেক্ট ওয়ার্ক শুরু করব, মানে আমরা যে ই কমার্সারটা বানাবো তার এডমিন প্যানেলটা বানানো শুরু করবো রোববার থেকে আর কি, ঠিক আছে। ওকে, ভালো থাকেন তাহলে, আজকে এতটুকুনি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।